আজিজুল, নতুন ইয়ারে শুভ কাজ হইতে পারলে হইলে তো ভালোই হইতো, কিন্তু এটা দেখা যাক কি হয়। এটা ইয়ারে না, আরো সামনে। ওকে, তো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দেই। পেজ নাম্বার 274 এর এই কোয়েশ্চেনটা আগে করা হয়েছে, তাই না? সো এটা একটা রিপিট কোয়েশ্চেন, সো এটা আমরা এখন করব না। এটা তো ইলেকট্রিসিটিতে করছিলাম কোয়েশ্চেন নাম্বার 2 টা। এই কোয়েশ্চেন নাম্বার 2 তে কোনো প্রবলেম আছে কারো? 2A এর 5 এ 2A5. At first, the temperature of the water increases. Then কি হয়? After a while, the temperature reaches a steady value below the boiling point. তো boiling point reach করে নাই, কিন্তু তাও টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেছে। কেন? এখন বলো তো, টেম্পারেচারটা ফার্স্টে কেন বাড়ে এটা বলো তো শিফা, যে কোন একটা কিছু টেম্পারেচার কেন বাড়ে? সে যদি হিট এনার্জি গেইন করে, তাই না? Yes sir. ওকে, তো এখন তোমার মনে আছে আমরা যে একদম শুরুর দিকে একটা গ্রাফ দেখছিলাম, মনে আছে? যে একটা হিটার দিয়ে একটা অ্যালুমিনিয়াম ব্লককে হিট করব। তো তিনটা এরকম সেকশন ছিল, সেকশন এ, সেকশন বি, দেন সেকশন সি। এরকম ছিল, সেকশন এ, সেকশন বি, সেকশন সি ছিল। তো সেকশন সি এর সময় আমরা কি বলতেছিলাম, যে ওখানেও তো আমরা হিট করতেছি, হিটারটা তো তখনও চালু করা আছে, কিন্তু তাইলে পরে কেন এখানে টেম্পারেচারটা মোরলেস কনস্ট্যান্ট হয়ে গেছে? রিজনিংটা কি ছিল মনে আছে? এখানের জন্য ব্যাপারটা ছিল যে হিটারটা অ্যালুমিনিয়াম ব্লকটাকে যত রেটে হিট আপ করতেছে, অ্যালুমিনিয়াম ব্লকটা তত রেটে সারাউন্ডিং এ হিটটাকে আবার ছেড়ে দিচ্ছে। সো তাহলে ওভারঅল অ্যালুমিনিয়াম ব্লকটা কোনো হিট গেইন করতেছিল না, এর জন্য অ্যালুমিনিয়াম ব্লকের টেম্পারেচার বাড়তেছিল না। এইখানের জন্য সেম কাজ, যে আমরা তো টেম্পারেচার কনস্ট্যান্টের জন্য দুইটা টাইপের লজিক দিতে পারি। ইদার বলতে পারি টেম্পারেচার কখন কনস্ট্যান্ট থাকে, স্টেট চেঞ্জের সময় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। সো তাহলে যদি বয়লিং পয়েন্ট রিচ করার পরে দেন কনস্ট্যান্ট হইতো, তখন কি বলতাম, কেন টেম্পারেচার কনস্ট্যান্ট? বিকজ অফ চেঞ্জিং স্টেট। ঠিক আছে? আর যখন নাকি বললো যে বয়লিং পয়েন্ট রিচ করে না, কিন্তু তাইলে পরেও টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেছে, সো এটার জন্য রিজন কি হইতে পারে শিফা? এটার জন্য রিজন হবে একটাই, যত রেটে হিট গেইন করতেছে তত রেটে হিট লস করতেছে। সো তাহলে ওভারঅল হিটের কোনো কি হয় না, চেঞ্জ হয় না। সো তাহলে এর জন্য টেম্পারেচারও বাড়ে না। বুঝতে পারছো? যে এখানের জন্য যদি আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 2, চ্যাপ্টার 19 না, চ্যাপ্টার Yes 19 এর sir. কোয়েশ্চেন নাম্বার 2 এর এই যে এটা দেখো, রেট অফ এনার্জি লস ইজ ইকুয়াল টু রেট অফ এনার্জি সাপ্লাই। সো তাহলে এর জন্য কি, এর জন্য দ্য টেম্পারেচার রিমেইনস স্টেডি, যে টেম্পারেচারটা চেঞ্জ হয় না। ব্যাপারটা বুঝতে পারছো এখন? জি। ওকে, সো তাহলে দ্যাট ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 2, চ্যাপ্টার 19 এর। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা করছি আগে, কোয়েশ্চেন নাম্বার 4 করছি, কোয়েশ্চেন নাম্বার 5 ও তো মনে হয় করছি, ইয়েস। কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? চ্যাপ্টার 19 কোয়েশ্চেন নাম্বার 6। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7, 7A2, মুবাশিরা। ওকে, সো বলতেছে কি, স্প্রে ক্যান কন্টেইনস গ্যাস পার্টিকেলস দ্যাট আর কনস্ট্যান্টলি মুভিং। ওকে, তো তাহলে এখানে লিকুইড ফর্মে কিছু আছে এন্ড উপরে আমাদের গ্যাসটা। তো এখন উপরে গ্যাস পার্টিকেল গুলা কি করতেছে, দে আর কোলাইডিং উইথ দ্য কন্টেইনার ওয়াল। দেন ওই বাটনটা প্রেস করলে কি হবে, বাটনটা প্রেস করলে ওটার ভিতর দিয়ে গ্যাসগুলি বের হবে। আচ্ছা, বলতেছে কি এখানে A1 এ বলছে হাউ ডু দ্য গ্যাস পার্টিকলস প্রডিউস প্রেসার অন দ্য ওয়ালস অফ দ্য স্প্রে ক্যান। তো এটা পারছো, এটা কোনো প্রবলেম নাই। A2 তে প্রবলেম, যে a student presses the button and some liquid leaves the can. এখানে খুবই কেয়ারফুলি খেয়াল করো, কি বলছে মুবাশিরা, কি কোন জিনিসটা ক্যান থেকে বের হয়ে যাচ্ছে, গ্যাস নাকি লিকুইড? লিকুইড ইজ লিভিং দ্য ক্যান।
তো তাহলে লিকুইড যদি কমে যায়, হ্যাঁ, তো তাহলে দেখো তো ব্যাপারটা কি হয়। এই যে লিকুইডের যতটুকু লেভেল ছিল, এখন মনে করো সেম আমরা যদি স্প্রে ক্যানটা ড্র করি, সেম এই স্প্রে ক্যানটা আমরা ড্র করলাম, এখন লিকুইডের লেভেল কম, যে কিছু লিকুইড বের হয়ে গেছে। সো তাহলে কি, the volume that the gases can now occupy is larger, তাই না? আগে গ্যাসগুলি যতটুকু স্পেস পাইতেছিল, এখন কি কিছু লিকুইড বের হয়ে গেলে এখন গ্যাসগুলা কি আরো বেশি স্পেস পাবে। তো স্পেস যদি বেশি পাইছো তাহলে কি হবে, তারা কন্টেইনার ওয়ালের সাথে আগে যত রেটে কোলাইড করতো, সেম রেটে কোলাইড করবে, নাকি কলিশন রেট বাড়বে, নাকি কলিশন রেট কমবে? মুবাশিরা, কমে যাবে। সো এখন এখানের মধ্যে মেয়েটা কি বলতেছে, the student concludes, I think that the gas pressure in the spray can decreases as the liquid leaves the can, evaluate the conclusion. সো তাহলে মেয়েটার কথাটা কি ঠিক আছে, কেন ঠিক আছে ওইটা আমাদের রিজনিং গুলা বলবো। কি বলবো, যে as the liquid leaves the can, the volume of the air, কি বল, the volume of the gas increases. সো ওই গ্যাসের ভলিউমটা, যে যেই ভলিউমে তারা থাকবে, ওই ভলিউমটা যদি বেড়ে যায়, সো তাহলে কি, ফর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। সো ভলিউম যদি বেড়ে যায়, তো তাহলে প্রেসার কি হবে, কমে যাবে। তো তাহলে দিস শুড বি দ্য অ্যান্সার 7B, কি বলে 7A2। এই যে এখানের মধ্যে কাজটা কি, the idea that the student is right or the pressure decreases, তো ফার্স্টে প্রেসার ডিক্রিজ করছে আর স্টুডেন্টটা রাইট এটা বলার জন্য 1 মার্ক। দেন বাকি 2 মার্ক কিসের থেকে পাবা, একটা হলো the number of gas molecules stays the same or the gas volume কি করতেছে, বাড়তেছে, এটা বললাম আমরা। গ্যাস ভলিউম বাড়লো, তো প্রেসার হলো ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো তাহলে কি করবে, the particles will collide with the container wall less often or less frequently. সো তাহলে প্রেসার কমে যাবে। বুঝতে পারছো মুবাশিরা? সো এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই 4টা পয়েন্ট আমাদের কভার হয়েছে। ওকে, সো দ্যাট ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 8 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8 তো আমরা আগে করছি, কেন এটার কোনো ঢাকনা লাগে নাই। কোয়েশ্চেন নাম্বার 9 করছি আগে। কোয়েশ্চেন নাম্বার 10 তো বাদ, ব্রাউনিয়ান মোশন রিলেটেড এই জিনিসগুলা। কোয়েশ্চেন নাম্বার 11 এ কারো প্রবলেম আছে? স্যার 11 এর সি তে আমার প্রবলেম। 11 এর সি, ওকে লেটস সি 11 এর কোয়েশ্চেনে কি বলতেছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11, a student investigates how the surface area of water affects how quickly it cools down. So সারফেস এরিয়া অফ ওয়াটার কিভাবে একটা ওই ওয়াটারের অ্যামাউন্টটাকে, ওটা টেম্পারেচারের চেঞ্জটা কিভাবে এফেক্ট করে সারফেস এরিয়াটা, ওইটা নিয়ে সে ইনভেস্টিগেশন করবে। কি বলতেছে, হি পুটস ওয়ার্ম ওয়াটার ইনটু ডিফারেন্ট শেপড কন্টেইনার্স। তো ডিফারেন্ট ডিফারেন্ট শেপের এরকম কন্টেইনারে সে কি করতেছে, গরম পানি ঢালতেছে। দ্য ফটোগ্রাফ শোজ 2 অফ দ্য কন্টেইনার্স। তো এরকম 2টা কন্টেইনার এমন আমাদের ফটোগ্রাফে শো করা আছে। ওকে, তো এরকম থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপবে, আর এরকম ট্রে, ওপেন এরকম ট্রে গুলাতে সে কি করতেছে, গরম পানি ঢালতেছে। এখন স্টুডেন্টটা বলতেছে কি, দিস ইজ দ্য স্টুডেন্টস প্ল্যান, কি I will use 4 different containers and work out the surface area of water in each one. তো 4টা ডিফারেন্ট এরকম কন্টেইনার ইউজ করবে, and 4টা কন্টেইনারের সারফেস এরিয়া কত এটা বের করবে আর কি। I will heat some water and pour the same volume into each container. This is very important. The same volume of water is being poured in each container. Same volume কেন রাখতে হবে? In order to keep the এক্সপেরিমেন্ট ফেয়ার, যে যদি কোনোটায় বেশি ভলিউম দাও কোনোটায় কম ভলিউম দাও তাহলে কি হবে, তখন যেটাতে বেশি ভলিউম দিছো ওইটাতে ঠান্ডা হইতে বেশি সময় লাগবে, বিকজ বেশি গরম পানি, তো তাহলে ওইটা ঠান্ডা হইতে আমাদের সময় লাগবে বেশি। তো ওইরকম, তো তাহলে তার কি করা লাগতেছে, সেম ভলিউম অফ ওয়াটার প্রত্যেকটা কন্টেইনারে দিচ্ছে। সো
সেম ভলিউম রাখাতে এটা কি হচ্ছে, দিস ইজ দ্য কন্ট্রোল ভেরিয়েবল, তাই না? এটা হলো কন্ট্রোল ভেরিয়েবল বিকজ সেম ভলিউমটা আমরা ইউজ করতেছি। ওকে, এখন বলতেছে কি, I will put a thermometer into each container and measure the water temperature. So তাহলে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপবে, দ্যাটস ভেরি গুড। আফটার 15 minutes I will measure the temperatures again. So তাহলে প্রথমে সবগুলা ওয়াটারের তো টেম্পারেচার সেম, তো ওখানে ওই থার্মোমিটারের রিডিংটা দেখলো, দেন কি করলো, 15 মিনিট পরে সে আবার টেম্পারেচার গুলি মাপবে। অলরাইট, সো তাহলে 15 মিনিট পর টেম্পারেচার কত হইলো কোন কন্টেইনারে, ওইটা সে মাপতেছে। এখন দেখো এইখানের জন্য ফার্স্টে এ নাম্বারে জিজ্ঞাসা করলো যে এই এক্সপেরিমেন্টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, বলো তো শিফা, এই এক্সপেরিমেন্টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, যে এক্সপেরিমেন্টার কোন জিনিসটাকে নিজে চেঞ্জ করতেছে, সারফেস এরিয়া অফ দ্য কন্টেইনার, তাই না, or টাইপ অফ কন্টেইনার। সে সারফেস এরিয়া ইদার বেশি ইউজ করতে পারে আর কম ইউজ করতে পারে, এটা ডিপেন্ড করে স্টুডেন্টের নিজের উপর, তাই তো? আর কোন জিনিসটাকে Yes. কন্ট্রোল করতেছে আর কোন জিনিসটাকে সে কনস্ট্যান্ট রাখতেছে, সেম ভলিউম অফ ওয়াটার। কেন? তাহলে যেন এই জিনিসটা কি থাকে, ফেয়ার একটা টেস্ট থাকে, কোনোটায় বেশি ভলিউম গেলে পরে কি হবে, ওইটা ঠান্ডা হইতে বেশি সময় লাগবে, এমন টাইপের। যে এখানে যদি আমরা দেখি এটা কত 11 নাম্বার না, সো কোশ্চেন নাম্বার এ যদি আমরা দেখি, এতে তারা কি কি বলতেছে, এই যে, সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো সারফেস এরিয়া আর কন্ট্রোল ভেরিয়েবল হলো ভলিউম অফ ওয়াটার, অর 15 মিনিট সবগুলা কন্টেইনারকে ইকুয়াল টাইমের কুল ডাউনের টাইম দিছে আর কি, যে 15 মিনিট ধরে সবগুলাকে ঠান্ডা হওয়ার সময় দিছে। তো কেন এটাকে কনস্ট্যান্ট রাখা ইম্পর্টেন্ট, এই যে কন্ট্রোল ভেরিয়েবলটা কেন ইম্পর্টেন্ট, এই যে দিস ভেরিয়েবল উড এফেক্ট হিট লস, যে ভলিউম অফ ওয়াটার বেশি বা কম নিলে পরে তখন কি হবে, এটা হিট লস হবে। সো তাহলে এটাকে কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। সো তাহলে আদারওয়াইজ ইট উড নট বি আ ফেয়ার টেস্ট। সো তাহলে কন্ট্রোল ভেরিয়েবলটাকে দিয়ে কি করতেছি, তাকে কনস্ট্যান্ট রেখে উই আর মেকিং ইট আ ফেয়ার এক্সপেরিমেন্ট। তো তাহলে কেন এটা ফেয়ার হচ্ছে, বিকজ ডিফারেন্ট ভলিউম অফ ওয়াটার নিলে ওটা কি করতো, হিট লসের রেটটাকে এফেক্ট করতে পারতো। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। এরপরে দেখি তারা কি বলতেছে কোয়েশ্চেনে। আচ্ছা, তো এখন সি নাম্বারে বলতেছে কি, সি নাম্বারে বলতেছে সাজেস্ট আ সেফটি প্রিকশন ফর দিস ইনভেস্টিগেশন। সো এখন এখানে কি গরম পানি নিয়ে কাজ করবে না, সো তাহলে এখানে যদি স্পিল হয়, যে হট ওয়াটার যদি এরকম স্পিল করে গায়ে ছিটে আসে, সো তাহলে কি হবে, তখন বার্ন হতে পারে ওর এরকম আনডিজারেবল ইরিটেশন হইতে পারে, তো ওগুলা জিনিস আমরা চাবো না। তো তাহলে কেয়ার মাস্ট বি টেকেন ওয়েন হ্যান্ডলিং হট ওয়াটার। ওকে, সো গরম পানি দিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে দেখে এই জিনিসটাকে আমাদের খেয়াল রাখা লাগবে। তাজিজুল তো বুঝতে পারছো B2 টা কেন, কেন এটাকে কন্ট্রোল রাখা ইম্পর্টেন্ট। ওকে, এখন ডি নাম্বারে মুতাসিমেরও প্রবলেম। সো এখন ডি নাম্বারের এখানে কি, লেটস সি, সারফেস এরিয়া ইন সেন্টিমিটার স্কয়ার দেওয়া। ওকে, স্টার্টিং টেম্পারেচার জানো, টেম্পারেচার আফটার 15 মিনিটস জানো। সো তাহলে এখন এখানের মধ্যে কি টেম্পারেচারের ডিফারেন্স গুলি বের করতে পারবো না, 85 মাইনাস 54, 95 মাইনাস 55, 88 মাইনাস 60 আর 85 মাইনাস 60, তাই তো? সো তাহলে এখানের মধ্যে আমরা 15 মিনিট পর টেম্পারেচার গুলি কত কত, ওই জিনিসগুলোর আমরা ডিফারেন্স গুলি নেই। এটা কত 25, এটা কত 28, এটা কত এটা তো 40, আর এটা কত 31। ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্টে তো এটা ফিল আপ করলাম। এখন ডি2তে খেয়াল করো মুতাসিম কি বলছে, কোন অ্যাক্সিসে কোন জিনিসটা প্লট করব। আমরা কি জানি, অলওয়েজ এক্স অ্যাক্সিসে কাকে প্লট করি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ অলওয়েজ অন দ্য এক্স অ্যাক্সিস। ওকে, এক্স অ্যাক্সিস অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ওয়াই অ্যাক্সিস অলওয়েজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, সো তাহলে এক্স অ্যাক্সিসে কে, independent variable, so surface area on the x-axis, temperature difference on the y-axis. এরপর 3 নম্বরে বলতেছে the student realizes that it was a mistake to have different starting temperatures। এই যে আমরা তো বলতেছিলাম যে সবগুলোর তো স্টার্টিং টেম্পারেচার সেম থাকা উচিত, কিন্তু এখানে তো ডিফারেন্ট স্টার্টিং টেম্পারেচার নিছে। তো এখন বললো যে
suggest how he could change his method to correct this mistake. তো এখন সে তার মেথডটাকে কিভাবে চেঞ্জ করতে পারে যেন এই ভুলটা সে কারেক্ট করতে পারে। তো এখন এটা কিভাবে করা যায়, কারো কি আইডিয়া আছে? অসাফ, কোন আইডিয়া বলতে পারবা যে কিভাবে স্টুডেন্ট এই মেথডটাকে চেঞ্জ করে তার এই মিস্টেকটা অ্যাভয়েড করতে পারে? ওয়াটারের টেম্পারেচার সেম নেবে। ওই তো ওয়াটারের টেম্পারেচার সেম নিতে হবে। এখন সে যে পানি যে গরম করতেছে তখন মাঝে মাঝে তো পানি একটু একটা ওরকম বোল অফ ওয়াটার বেশি গরম আগে ওয়েট করবে যখন এক্সিলেন্ট টেম্পারেচার রিচ করবে তখন। ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, তার ওয়েট করতে হবে। মনে করো দিস আর দ্য কন্টেইনার্স, ওকে। সো এরকম হলো কন্টেইনার গুলি, এইরকম 4টা কন্টেইনার। এখন 4টার মধ্যে পানি ঢাললো, ওকে। 4টার মধ্যে পানি ঢালার পর এখন সে কি করবে, এই যে থার্মোমিটার গুলি রাখছে না, থার্মোমিটার গুলি রাখার পরে তো সে দেখলো কি এক একটা টেম্পারেচার হলো আলাদা আলাদা। সো হোয়াট হি উইল ডু, সে ওয়েট করবে ফর অল দা, কি বলে, কন্টেইনার্স, ঠিক আছে। প্রত্যেকটা কন্টেইনারে টেম্পারেচার সেম আসার জন্য সে ওয়েট করবে। যে ব্যাপারটা সে কি করবে এরকম, দেখো যে ইদার হি উইল ডু সামথিং লাইক দিস, যে মনে করো এটার স্টার্টিং টেম্পারেচার 95, এটার স্টার্টিং টেম্পারেচার 85, এটার 85, এটার 88, এই যে দুইটার 85 ছিল আর বাকি দুইটাই যে 95 আর 88। তা এখন সে 85 আর 85 যে দুইটা আছে, এই দুইটা 85 এরটা সে টাইমিং শুরু করে দিবে, ওকে। আর 95 যেটা আছে, 95টা কি হবে, ঠান্ডা হবে না। 95টা ঠান্ডা হয়ে তো ইভেন্চুয়ালি একবার 85 এ আসবে। তখন এইটার স্টপ ওয়াচটা আমরা অন করব। দেন এই যে 88 আছে না এটা, তো এইটার টেম্পারেচারটা কমে এক সময় কত হবে, 85 হবে। তখন আমরা স্টপ ওয়াচটা অন করব, দেন 15 মিনিট পরে তার ফাইনাল টেম্পারেচারটা দেখব। ব্যাপারটা কি বুঝতে পারলা কি বললাম মুতাসিম? যে এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি, লো টেম্পারেচার যেটা আছে তাদের জন্য প্রথমে ঢালার পরে 85 দেখলাম, দেন তখন আমরা স্টপ ওয়াচ অন করে দিব। এই দুইটার জন্য স্টপ ওয়াচ অন করে দিলাম, 1 আর 4 এর জন্য। এখন 95 এরটা ঠান্ডা হয়ে 85 এ আসলো, এখন তার জন্য স্টপ ওয়াচ অন করব। 88 এরটা ঠান্ডা হয়ে 85 এ আসলো, এখন তার জন্য স্টপ ওয়াচ অন করব। এন্ড স্টপ ওয়াচ অন করার 15 মিনিট পরে আমরা তার ফাইনাল টেম্পারেচারের রিডিংটা নিব। সো তাহলে টাইম টু কুল ডাউন সেম রাখলাম, ভলিউম অফ ওয়াটার সেম রাখলাম, স্টার্টিং টেম্পারেচার সেম রাখলাম। তো এখন আমাদের জাস্ট চেঞ্জটা কার জন্য হবে, only because of the surface area of the container. All right, so তাহলে this is how we can actually do a fair experiment. Okay, মুবাশিরা বুঝতে পারছো? ওকে, সো এখন এখানের মধ্যে যেটা বলতেছে যে use water that is at the same temperature, pour in and wait until the temperature is reached before timing, এই যে যেটা অসাফ বলছিল। তো তাহলে মেথড টু এনশিওর স্মল টাইম গ্যাপ বিটুইন পোরিং ওয়াটার এন্ড স্টার্টিং। সো তাহলে যে পানি ঢেলে যেন আমরা তাড়াতাড়ি টাইমিংটা শুরু করে দেই, আর না হলে কিছু কন্টেইনারের জন্য কি হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে পরে তখন ওইটার জন্য টেম্পারেচার বের করা ডিফিকাল্ট হবে। তো এই কাজটা করা লাগবে আমাদের, ওকে। কোশ্চেন নাম্বার 12 তো আগে করা হয়েছে। কোশ্চেন নাম্বার 13 ওই দিন লামিয়া প্রবলেম দেখাইছিল। কোশ্চেন নাম্বার 14 এ কারো প্রবলেম আছে? 14 তো মনে হয় আগে করা হয়েছে। 15 চ্যাপ্টার 19 কোশ্চেন নাম্বার 15। আচ্ছা, এটাও আগে করছি, অসাফ দেখাইছিল। কোশ্চেন নাম্বার 16, 15 এর এতে প্রবলেম। 15 এর এতে ফার্স্টে তো কনভার্সন। 15 এর এতে প্রবলেম নাকি 15 কোশ্চেনটাতে প্রবলেম মুতাসিম? 15 পুরাটাই। এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি আগে সলভ করা হয়েছে, বুঝছো?
এটা আমাদের আগে অসাফ দেখাইছিল, ওইটা আমি তোমাকে লিংকটা দিয়ে দিবনি, কোনটার মধ্যে প্রবলেমটা সলভ করা আছে, এক্সপ্লেনেশনটা আছে, ঠিক আছে? ওকে, কোয়েশ্চেন নাম্বার 16। সেভেন্টিন, 18 এ তা আবার ব্রাউনিয়ান। স্যার 18 এর সি নাম্বারটা নাই, লাইক C3। হ্যাঁ, এই জিনিসটা আমরা ইয়েতে দেখছিলাম, মুবাশশিরা এটা কি বলে, মোনাইজা বলছিল এটা, যে যখন নাকি গাড়িটা ওরকম চালানো হবে তখন টেম্পারেচারের মধ্যে কি আসবে, যে ভলিউম অফ দ্য এয়ার ইন দ্য টায়ার রিমেইনস কনস্ট্যান্ট। ওকে, তা এখন দেখো কি হইতেছে, তোমার a car tire exerts a pressure of এত প্যাসকেল on the ground, all right? So এখন contact area between the tire and the ground is এত। ওকে, সো এখন প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ফোর্স ইকুয়ালস টু কত, এটা বের করলা। এখন দেখো ব্যাপারটা কি বলতেছে, যে দ্য এয়ার ইন দ্য টায়ার হিটস আপ ওয়েন দ্য কার ইজ ড্রিভেন। সো এখন এয়ারটা কি হচ্ছে, গরম হয়ে যাচ্ছে। সো এখন তোমার কি হবে, প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া না, প্রেসার ইজ ইকুয়াল টু এখানের মধ্যে তোমার ফোর্স বাই এরিয়া। সো তাহলে এক্সপ্লেইন হাউ দিস এফেক্টস দ্য কন্টাক্ট এরিয়া বিটুইন দ্য টায়ার এন্ড দ্য গ্রাউন্ড। সো এখন এখানের মধ্যে তোমার কন্টাক্ট এরিয়াটা কমে যাবে বেসিক্যালি। হোয়াট উইল হ্যাপেন, যে ভলিউম সেম বলছে না, দেখো অসাফ, ভলিউম হলো কনস্ট্যান্ট। সো তাহলে টেম্পারেচার যদি বাড়ে তো তাহলে প্রেসার বাড়বে, আর প্রেসার বাড়লে পরে এরিয়াটা কি হবে, কমে যাবে না? এটা কত নাম্বার, 18। সো তাহলে লেটস সি 18 নম্বরে তারা কি বলতেছে। এই যে এখানের মধ্যে কি হবে, এরিয়াটা কমে যাবে, কেন বলতো? বিকজ তোমার টেম্পারেচার বাড়লে পার্টিকেল গুলো কাইনেটিক এনার্জি বাড়বে, সো প্রেসার বাড়বে, এন্ড প্রেসার যদি বাড়ে তখন এরিয়াটা কমতে হবে, কেন? বিকজ দ্য ফোর্স মাস্ট রিমেইন দ্য সেম, তাই না বলো অসাফ? ফোর্সটা কেন সেম থাকতে হবে বলতে পারবা? এইখানের মধ্যে লজিকটা স্যার বলে দিচ্ছি। ভলিউম সেম। ভলিউম সেম এর জন্য না, তোমার ফোর্স মাস্ট রিমেইন দ্য সেম, বিকজ ফোর্সটা কি, গাড়ির টায়ার যে ফোর্সটা পায় রোডের থেকে, ওই ফোর্সটা অ্যাকচুয়ালি কি, নরমাল রিয়াকশন ফোর্স না? এখন নরমাল রিয়াকশন ফোর্স ইয়েস কি স্যার। করে, গাড়ির নরমাল রিয়াকশন ফোর্সটা গাড়ির ওয়েটটাকে ব্যালেন্স করে, রাইট? সো গাড়ির ওয়েট তো ফিক্সড, তো তাহলে নরমাল রিয়াকশন ফোর্সও ফিক্সড থাকবে। অর এলস যদি প্রেসার, যদি এখানের মধ্যে নরমাল রিয়াকশন ফোর্স যদি বেশি বেড়ে যায় তখন কি হবে, গাড়ি তখন লাফানো শুরু করবে না, কন্টাক্ট ছুটে যাবে না রাস্তা থেকে। সো তাহলে এখানের মধ্যে কি, গাড়ির ওয়েট সেম, সো তাহলে নরমাল রিয়াকশন ফোর্সও সেম থাকবে। তো তাহলে ফোর্স যদি সেম থাকে, তো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে সো প্রেসার বাড়লে এরিয়া কি হবে, কমে যাবে। তো এর জন্য এই জিনিসটা হয়, বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝছি। ওকে, কোশ্চেন নাম্বার 19 করছি আগে, মেটাল ক্যানের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20 তে কোশ্চেন নাম্বার 20 তে কারো কোনো প্রবলেম আছে? 20, 21, আচ্ছা 21 তো ব্রাউনিয়ান মোশন। 22, আচ্ছা 21 বাদ মাইদুল, ব্রাউনিয়ান মোশন বাদ। 22, 23, 22 তে প্রবলেম, ওকে। অলরাইট, সো তাহলে 22 তে দেখি কি হচ্ছে। দ্য টেবল এন্ড গ্রাফ শো দ্য মেল্টিং পয়েন্টস অফ ডিফারেন্ট মেটালস।
লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবগুলি কি কোন গ্রুপের এলিমেন্ট এগুলা? 22 এ শুধু এতে প্রবলেম। আচ্ছা, এগুলো হলো সব গ্রুপ 1 এলিমেন্টস, তাই না? ওকে, তো এখন মেল্টিং পয়েন্ট গুলি দেওয়া এই বার চার্টের মধ্যে, টেবিলের মধ্যেও বলা আছে। এখন বললো যে টাইপ অফ গ্রাফটা কি, বার চার্ট অর বার গ্রাফ যেটাই বলো। দেন A2 তে কি বলতেছে, গিভ আ রিজন ওয়াই দিস ইজ দ্য কারেক্ট ওয়ে টু ডিসপ্লে দ্য ডেটা। কেন? এগুলো তো হলো আমাদের কি বার চার্টে আমরা কাদেরকে প্লট করি, ডিসক্রিট অর ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল গুলাকে, তাই না? Oh, the piece continues. মোর দেন ওয়ান ভেরিয়েবলের কথা না, বুঝছো? মোর দেন ওয়ান ভেরিয়েবলের কথা না, এখানের মধ্যে বেসিক্যালি কি হচ্ছে রাফাত, যে তোমার লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে তো আমাদের ডিরেক্ট কোনো কানেকশন নাই, আছে যে আমাদের এই জিনিসটা ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি বলছিলাম? এই দুটার মধ্যে ডিফারেন্সটা বলছিলাম এরকম, মনে করো যে নাম্বার অফ পারসনস, ওকে, নাম্বার অফ পিপল এখানে কি হইতে পারে 1 2 3 4 5 6, কখনো তো আমাদের 1.25 টা পিপল হইতে পারে না, 1.78 টা পিপল হইতে পারে না, পারে? সো তাহলে এই নাম্বার অফ পিপল এটা কি একটা ডিসক্রিট ভেরিয়েবল, ঠিক আছে? সো তাহলে তাদেরকে যখন প্লট করব তখন কি করতে হবে, নাম্বার অফ পিপলের ওইটা আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি হয়ে থাকে, সো ওইটার জন্য আমাদের একটা বার চার্ট ড্র করতে হবে। দেন আবার যদি বলি যে কালার অফ কার্স, যে রেড কালার গাড়ি কতগুলা, ব্লু কালার গাড়ি কতগুলা, ব্ল্যাক কালার গাড়ি কতগুলা, তো এখন রেড কালার গাড়ি তো 1.85 টা গাড়ি হইতে পারে না, পারে রাফাত? তো তাহলে এর জন্য ওগুলাকে আমরা কি বলি, ডিসক্রিট ভেরিয়েবল বলি, যে যাদেরকে কন্টিনিউয়াস এরকম আমাদের নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না। আর যখন নাকি আমরা বলবো মনে করো হাইট অফ আ পার্সন, তো এখন হাইট অফ আ পার্সন ওখানের মধ্যে কি যে কোনো রেঞ্জের ওরকম আমাদের হাইটের ভ্যালু হতে পারে, বুঝতে পারছো? তো তাহলে ওগুলা যখন ড্র করব তখন এটা কি হবে, আমাদের কন্টিনিউয়াস একটা ভেরিয়েবল, তখন আমরা নরমাল লাইন গ্রাফ ড্র করি। যে এখানের মধ্যে ব্যাপারটা এরকম লিখে রাখতে পারো, লাইন গ্রাফ কখন ড্র করা হয় আর বার গ্রাফ কখন ড্র করা হয়। লাইন গ্রাফ ড্র করা হয় কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য, আর বার গ্রাফ ড্র করা হয় ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য। ওকে, তো এটা হলো ব্যাপার। আচ্ছা, সো তাহলে তোমার এ নাম্বারে প্রবলেম ছিল 22 তে। ওকে, 23 তে কারো প্রবলেম আছে? ওকে, 24 এটা তো আমরা স্টুডেন্ট বুকেও দেখছিলাম এমন টাইপের একটা জিনিস। 24, কোশ্চেন নাম্বার 24 এ কারো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 24 এ প্রবলেম না থাকলে পরে উই উইল বি ডান উইথ চ্যাপ্টার 19, দেন আমাদের ম্যাগনেটিজম শুরু। ওকে, সো ম্যাগনেটিজম চ্যাপ্টার 20, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, 4b। ওকে, আচ্ছা, সো এখন কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, লেটস সি। The diagram shows a piece of card and two wide bar magnets. আচ্ছা, দুইটা এরকম wide bar magnet দেখানো আছে and একটা piece of card। এখন বললো কি A1 এ
A1 এ বলতেছে add to the diagram to show the shape and direction of the magnetic field pattern between the magnets. So কি হবে? এরকম equispaced parallel lines and the direction from north to south. তো এটা গেল আমাদের A1. Then A2 তে কি বলতেছে? Describe how to investigate the shape and direction of the magnetic field between the two magnets. তো তাহলে কি করতে হবে? either আমরা জাস্ট প্লটিং কম্পাসের প্রসিডিওর বলতে পারি, অর আমাদের কি বলা যায়, ফার্স্টে আয়রন ফিলিং স্প্রিংকেল করব, দেন আয়রন ফিলিং গুলার অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা কি পাবো, ফিল্ডের শেপটা পাবো, দেন ডিরেকশনটা বের করার জন্য প্লটিং কম্পাস বসাবো, এমন টাইপের। কিন্তু তোমাদের প্রবলেম হলো মেইনলি বি নাম্বারে। ওকে, বি নাম্বারে প্রবলেম কেন? বিকজ তোমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা মোস্ট প্রবাবলি এখনো ঠিকমতো করো নাই, এর জন্য। দেখি কি হচ্ছে এখানের মধ্যে। A metal rod XY is placed in a magnetic field as shown. Okay, wires from a cell are connected to the ends of the rod so that there is a current from X to Y. So কারেন্টটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে আজিজুল? কারেন্ট is going from X to Y. তো তাহলে লেফট থেকে রাইটে। ওকে, কারেন্টের ডিরেকশন আমরা জানি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন শো করা আছে ব্রোকেন লাইন দিয়ে। তো এখন আমাদেরকে বের করতে বলছে কি, রডের উপরে কেমন ইফেক্টটা হবে। আমরা কি জানি বলতো আজিজুল? এই যে রডের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, হোয়াট উইল হ্যাপেন? রডের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হবে না বলতো আজিজুল? এখন এই রডের ম্যাগনেটিক ফিল্ডটা পার্মানেন্ট ম্যাগনেটের এই ফিল্ড লাইনের সাথে ওভারল্যাপ করে কি করবে, একটা ফোর্স এক্সার্ট করবে বা নিজে একটা ফোর্স ফিল করবে। তো ওই ফোর্সের ডিরেকশনে কি করবে, রডটা মুভ করবে নাকি? ওকে, সো এখন যদি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের মতো করে তুমি তোমার আঙুলটা ধরো, সো তাহলে ব্যাপারটা দেখো। সেকেন্ড ফিঙ্গার, দ্যাট ইজ মিডল ফিঙ্গার আর কি, মিডল ফিঙ্গারটা হলো কারেন্টের ডিরেকশন হুইচ ইজ গোয়িং ফ্রম হোয়াট, লেফট টু রাইট। সো তাহলে মিডল ফিঙ্গার গোয়িং ফ্রম লেফট টু রাইট, এন্ড দ্য ইন্ডেক্স ফিঙ্গার দ্যাট ইজ দ্য ফার্স্ট ফিঙ্গার, এটা কি করতেছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে, দ্যাট ইজ অ্যাওয়ে ফ্রম ইউ, তাই তো? সো তাহলে এই জিনিসটা, সো তাহলে এখানে তোমার থাম্বটা কোন দিকে পয়েন্ট করে দেখো তো আজিজুল? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করলে পরে ইয়েস ঐশী, দ্য ডিরেকশন ইজ আপওয়ার্ডস, তাই না বলো আজিজুল? শিফা বুঝতে পারতেছো কি বললাম? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ওয়াইজ তুমি কি করবা, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ওয়াইজ তুমি ফার্স্টে তোমার হাতের অ্যারেঞ্জমেন্টটা ঠিক করবা। ওকে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের মতো হাতের অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে হোয়াট উইল ইউ ডু, তোমার কারেন্টের ডিরেকশনে মিডল ফিঙ্গার এন্ড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে ইন্ডেক্স ফিঙ্গারটা পয়েন্ট করবা। তো এরপর থাম্ব যে ডিরেকশনে পয়েন্ট করবে, দ্যাট উইল গিভ ইউ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। মনে আছে এটা যে তোমাদেরকে ওই ফ্রন্ট ক্যাম অন করে দেখাইছিলাম? দাঁড়াও এখন ফ্রন্ট ক্যাম্প অন করি, আমার পিছে মশারি এখনো টাঙানো। ওয়াও, ওকে। তো তাহলে এখানের জন্য দেখো ব্যাপারটা কেমন, যে ফার্স্টে তোমার কি করতে হবে, লেফট হ্যান্ডটা নিয়ে, ঠিক আছে, ইউ উইল হ্যাভ টু টেক ইউর লেফট হ্যান্ড, এন্ড লেফট হ্যান্ডটা নিয়ে কি করতে হবে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের মতো হাতের অ্যারেঞ্জমেন্টটা ঠিক করা লাগবে। হোয়াট উইল ইউ ডু, এই যে মিডল ফিঙ্গার, ফার্স্ট ফিঙ্গার এন্ড থাম্ব। ওকে, সো এখন দেখো কারেন্টের ডিরেকশন দ্যাট ইজ গোয়িং ফ্রম হোয়াট, লেফট টু রাইট। সো তাহলে কারেন্টের ডিরেকশনে মিডল ফিঙ্গার, দেন ইন্ডেক্স ফিঙ্গারটা কি, অ্যাওয়ে ফ্রম ইউ, যে আমার থেকে দূরে যাচ্ছে, সো তার মানে কি টুয়ার্ডস ইউ। সো তাহলে ইন্ডেক্স ফিঙ্গারটা টুয়ার্ডস দ্য স্ক্রিন। তো এখন থাম্বটা কোন দিকে পয়েন্ট করতেছে, আপওয়ার্ড না? সো তাহলে দ্যাটস ওয়াই দ্য ফোর্স অন দ্য মেটাল রড উইল বি আপওয়ার্ড। বুঝতে পারছো শিফা? Yes, sir. ওকে, সো তাহলে লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার। তার অ্যানসারে কি বলছে, সরি এটা তো চ্যাপ্টার 19 তো শেষ, চ্যাপ্টার 20 এটা, চ্যাপ্টার 20 এ, চ্যাপ্টার 20 এর এটা কোনটা, 4B. 4। ওকে, সো ফার্স্টে তারা শেপের জন্য এরকম বললো যে আ মেথড টু শো দা শেপ, যে কম্পাস ইউজ করা যায় অর ইউজ আয়রন ফিলিং, দেন প্লটিং কম্পাস দিয়ে ডিরেকশন, ফার্দার ডিটেইল এরকম কিভাবে তুমি ওরকম কার্ডটাকে প্লেস করবা, দেন আয়রন ফিলিং পোর করবা, ওইসব। এই যে
এখানের মধ্যে কাজটা কি অ্যান্সার বি নাম্বারে যে ইউজ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল তো তাহলে লেফট হ্যান্ড রুল ইউজ করার পর কাজটা কি idea that there is a force on the rod translational movement of the rod correct direction given that is out of the paper that is সে কি করতেছে পেজ থেকে এরকম বের হয়ে আসতেছে তো এখানের মধ্যে আমাদের অ্যানসারটা যেটা বলতে বলছে অ্যানসারটা আমরা এমন ভাবে লিখবো কোথায় এই যে এখানে তো এখানের জন্য অ্যানসারটা কেমন লিখবা দেখো ফার্স্ট অফ অল বলবা যে when the rod is connected to the cell তখন কি হবে current will flow through it and create a magnetic field around it so এখন তার around a magnetic field create করলে কি হবে এখন পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড লাইন আর এই রডের ফিল্ড লাইন ইন ওভারল্যাপ করবে আর কি the field lines of the rod and permanent magnet overlaps and the rod experiences a force যে রড কি রডের উপর কি ইফেক্ট আসবে এটাই জিজ্ঞাসা করছে না সো তাহলে and the rod experiences a force সো এখন এই ফোর্সের ডিরেকশনটা আমরা কিসের থেকে পাবো অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল according to Fleming's left hand rule what will happen এই যে দেখো কি হচ্ছে এইখানের জন্য কাজটা হলো এরকম this is up this is down this is right and this is left তাই তো সো এখন এখানের জন্য দেখো ঐশী যে তারা আপওয়ার্ডটাকে ইগনোর কেন করতে বলছে বিকজ তোমার আপটা তো প্লেন অফ দা পেপারের মধ্যে প্লেনের ব্যাপারটা তোমার একটু ক্লিয়ারলি বোঝা লাগবে যে দেখো তোমার এই যে স্ক্রিনটা যে দেখতেছো স্ক্রিনটা নিজে একটা প্লেন ওকে সো এখানের মধ্যে কয়টা প্লেন আছে এখানে কিন্তু দুইটা প্লেন এই যে এক্স প্লেন ওয়াই প্লেন দোনোটা কি বোথ আর অন দা হরাইজন্টাল প্লেন ওকে সো তাহলে এই যে আপ আর ডাউন এই দোনোটা কি আছে ওয়াই অ্যাক্সিস এর মধ্যেই তাই তো কিন্তু আমাদের ফোর্সটা কি করতেছে দেখো ঐশী ফোর্সটা স্ক্রিনের থেকে বের হয়ে আসতেছে না যে উপরের দিকে উঠে আসতেছে না তো এটা আপওয়ার্ড বললে পরে এর জন্য তারা ইগনোর করতে বলছে কেন বিকজ আপ ডাউন এই দোনোটা ফোর্স কি আর এই দোনোটা ডিরেকশন কি পেজের মধ্যেই আছে ওকে উইদিন দা প্লেন অফ দা পেজ সো তাহলে আপ অ্যাওয়ে ফ্রম দা পেজ যে পেজের থেকে উপরে উঠে আসতেছে সো তাহলে এটা বলতে হবে কামিং আউট অফ দা পেজ ঠিক আছে পেজের থেকে কি করতেছে বের হয়ে আসতেছে বুঝতে পারছো ইদার এটা পেজের থেকে বের হয়ে আসতে পারে আর পেজের ভিতরে ঢুকতে পারে সো এটা হচ্ছে কি পেজের থেকে বের হয়ে তোমার দিকে আসতেছে ওকে সো তাহলে এই জিনিসটার জন্য তারা অ্যানসারে এইটা প্রেফার করছে কোনটা যে কামিং আউট অফ দা পেজ বুঝতে পারছো সো এইখানের জন্য আমরা লিখবো কি অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল the direction of the force is coming out of the plane or out of the page basically okay so answer টা এখানের মধ্যে দেখো যাদের
মেইনলি প্রবলেমটা ছিল, অ্যানসারটা কিন্তু বেসিক্যালি এতটুকু। অ্যানসারটা কি? The rod experiences a force and ফোর্সের ডিরেকশনটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে পাইছি, কামিং আউট অফ দ্য পেজ। কিন্তু উপরের এক্সপ্লেনেশনটা কেন লিখছি, যেন তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি ফোর্সের অরিজিনটা কোথায়। বুঝতে পারছো? তোমার 2 মার্কস এর জন্য কিন্তু এই যে গ্রিন কালারের যে ব্র্যাকেটটা দিলাম, এতটুকুর মধ্যেই অ্যান্সার। কিন্তু ফার্স্টে তোমাদের লজিকটা ঠিক করতে হবে, দেন তোমরা এরকম ডিরেক্ট অ্যান্সার লিখতে হ্যাবিচুয়েটেড হবা। বুঝতে পারছো আজিজুল? ওকে, শিফা বুঝতে পারছো এখন? Yes, sir. ওকে, সো তাহলে এটা গেল কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 5 এ কারো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 6। ইয়েস। আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 6 এ অনেকজনের এরকম প্রবলেম ফেস করার কথা। সো লেটস সি এখানের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়। ওকে মুবাশশিরা, দেখো কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে। The diagram shows two identical metal rods. হ্যাঁ, দুইটা সেম টাইপের মেটাল রড। ইয়েস, ওই জিনিসটাই বুঝতে পারছি মুতাসিম, এটা বলতেছি, সমস্যা নাই। The diagram shows two identical metal rods placed inside a coil of wire. So একটা coil of wire এর ভিতরে কি করলো, দুইটা এরকম মেটাল রড রাখছে। ওকে, নাও হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে একটা ডিসি সাপ্লাই, দ্যাট ইজ ডিরেক্ট কারেন্ট সাপ্লাই করবে। ওকে, এ নাম্বারে বলতেছে when a direct current is supplied to the coil, a magnetic field forms and the metal rods move apart. Explain why the metal rods move apart. আচ্ছা, তো এখন বললো কি, যে যখন নাকি ডিসি সাপ্লাইটা অন করা হয়, হ্যাঁ, যখন নাকি ডিসি সাপ্লাইটা অন করা হইলো, হোয়াট হ্যাপেন্স, কি বলে, ভিতরে যে মেটাল রড দুইটা আছে, মেটাল রড দুইটা কি করে, দূরে সরে যায়। এখন মুবাশশিরা ফার্স্টে বলতো কয়েল অফ ওয়্যারকে আমরা আরেকটা নাম দিয়ে ডাকি, কি বলছিলাম ম্যাগনেটিজম চ্যাপ্টারের মধ্যে, একটা লং কয়েল অফ ওয়্যার, তাকে কি নামে ডাকা হয়? সলেনয়েড। ভেরি গুড। সো তাহলে সলেনয়েড নামে ডাকা হয়। ওকে, সো এখন দেখো একটা সলেনয়েডের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হয়। দ্যাটস ভেরি গুড। এন্ড ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে কার মতো মনে আছে? The magnetic field of a solenoid is identical to that of a what? বার ম্যাগনেটের মতো না মুবাশশিরা? The magnetic field of a solenoid is identical to that of a bar magnet. So তাহলে magnetic field of solenoid is identical to magnetic field of a bar magnet. Okay, তো ম্যাগনেটিক ফিল্ড অফ আ বার ম্যাগনেটে কি থাকবে বলো তো মুবাশশিরা? দুইটা পোল থাকবে, নর্থ পোল থাকবে, সাউথ পোল থাকবে, রাইট? সো তাহলে এই সলেনয়েডেরও আর এই কয়েল অফ ওয়্যারেও কি থাকবে, নর্থ পোল থাকবে, সাউথ পোল থাকবে। সো এখন দেখো দুইটা মেটাল রড যখন একসাথে আছে, তখন তারা কি দোনোজনই সলেনয়েডের সেম পোলের এখানের মধ্যে ফেস করা। সো তাহলে সেম পোল দুইটা যখন নাকি এরকম একসাথে থাকবে, তারা কি একজন আরেকজনের কাছে থাকতে পারবে নাকি একজন আরেকজনকে রিপেল করবে বলতো? They will repel each other. So that is the reason why they move apart. Sorry, that is the reason why they move apart from one another. যদি আমরা এখানের মধ্যে 6 এর a নাম্বারটা দেখে নেই, তারা কি বলতেছে, এই যে রডস গুলি ম্যাগনেটাইজ হচ্ছে এন্ড তারা রিপেল হচ্ছে। দূরে সরতেছে মানে কি, দূরে সরতেছে মানে তো বুঝতেই পারতেছি যে তারা রিপেল করবে, তার জন্য দূরে সরবে। এখন দূরে সরার জন্য, রিপেল হওয়ার জন্য তাদের কি হইতে হবে, তারা তো নরমাল মেটাল থাকলে হবে না। The metals must first become magnetized. ম্যাগনেটাইজ হইলে পরে তখন কি হবে, তাদের একটা পোলারিটি আসলো, দেন সেম পোল একসাথে ফেস করে আছে দেখে তারা কি করবে, একজন আরেকজনকে রিপেল করবে।
সো অ্যাকচুয়ালি অ্যানসারটার মধ্যে আমরা ব্যাপারটা কি বলবো, অ্যানসারটা আমরা এমন ভাবে বলতে পারি যে when current flows the rods become magnetized, the rods become magnetized and same poles face each other so they repel and move apart. ওকে, সো ফার্স্টে গেল এই কথা। এ নাম্বারে হোপফুলি এখন আর প্রবলেম নাই। বি নাম্বারে কি বলতেছে, when the current is switched off the metal rods return to their starting places, suggest what material the metal rods are made from, explain your answer. সো এখন আমরা কারেন্ট ফ্লো করালাম, তখন কি হলো, তারা ম্যাগনেটাইজ হয়ে সেম পোলগুলি একসাথে ফেস করে কি করলো, একজন আরেকজনকে রিপেল করে দূরে সরে গেল। এখন আমরা কারেন্টটাকে অফ করে দিলাম, কারেন্টটাকে অফ করে দেওয়ার পর তারা আবার কি করতেছে, আগের পজিশনে ফেরত চলে আসতেছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন, বলো তো মুবাশিরা, এটার মানেটা কি? কারেন্ট অফ করে দিলে তাদের ম্যাগনেটিজমটা চলে যাচ্ছে, ম্যাগনেটিজম চলে গেলেই তো আর রিপালসিভ ফোর্সটা থাকবে না, তো রিপালসিভ ফোর্স থাকে না দেখে দে রিটার্ন টু দেয়ার অরিজিনাল পজিশন। সো তাহলে কেমন ম্যাটেরিয়ালের কারেন্ট অন করলে ম্যাগনেটিজম থাকে এন্ড কারেন্ট অফ করলে ম্যাগনেটিজম চলে যায়? সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সো তাহলে দে আর মেড আপ অফ সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সো দ্যাটস ওয়াই কারেন্ট অফ করলে তারা তাড়াতাড়ি ডিম্যাগনেটাইজ হয়ে they go back to their original position. So that will be our answer for 6B. Okay, তো এটা একটু এক্সপ্লেনেশন এরকম লিখতে হবে যে তারা কি বলতেছে। দেখো এই যে unnamed material, soft magnetic material or specifically iron হবে, because the material is capable of being magnetized and does not retain its magnetism. Okay, ম্যাগনেটিজমটা রিটেইন করে না, সে অনেক ইজিলি ডিম্যাগনেটাইজ হয়ে যাইতে পারে। তো এর জন্য এটা কি হবে, সফট একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হবে, যার একটাই আমরা নাম জানি আয়রন। ওকে, মুতাসিম বুঝতে পারছো 6 এর বি? ওকে, 6 এর সি তে কি বলতেছে, 6 এর সি তে বলতেছে যে the direct current in the coil is replaced by an alternating current। আচ্ছা, সো এখন ডিরেক্ট কারেন্টটা চেঞ্জ করে কি করা হচ্ছে, অল্টারনেটিং কারেন্ট নিয়ে আনা হলো। এখন বলতেছে explain what will happen to the magnetic field। আচ্ছা, সো এখন এই জিনিসটা মুতাসিম তুমি যেটা বলছিলে যে রিভিউটা লাগবে, এই ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি আমাদের ট্রান্সফরমার চ্যাপ্টারটা পড়ছিলাম না, ট্রান্সফরমার চ্যাপ্টারের মধ্যে ব্যাপারটা কি ছিল, যে প্রাইমারি কয়েলে উই সাপ্লাই দা অল্টারনেটিং ভোল্টেজ অর অল্টারনেটিং কারেন্ট প্রডিউস ফ্রম দা জেনারেটর। জেনারেটর তো অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করলো, তো এখন ওই অল্টারনেটিং কারেন্টটাকে আমরা প্রাইমারি কয়েল অফ দা ট্রান্সফরমারে দেই, দেন ওই পাওয়ারটাকে ইদার আমরা কি করি, ভোল্টেজটাকে বাড়াই বা কমাই আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স when an alternating current flows? ফার্স্ট অফ অল অল্টারনেটিং কারেন্ট কেমন এই জিনিসটা দেখো। অল্টারনেটিং কারেন্টের কি হয়, অল্টারনেটিং কারেন্টে একবার ভোল্টেজ বাড়ে, একবার ভোল্টেজ কমে, একবার জিরো হয়, একবার অপোজিট ডিরেকশনে যায়। তো এখানে কিন্তু কি জাস্ট ডিরেকশনে চেঞ্জ হচ্ছে না, তার কিন্তু ম্যাগনিটিউডেও চেঞ্জ হচ্ছে, তাই না? যে অল্টারনেটিং কারেন্টে কি হচ্ছে, ডিরেকশনে তো চেঞ্জ আসতেছে, একবার পজিটিভে একবার নেগেটিভে, এটা তো আছেই, প্লাস কি হচ্ছে, সে একবার এত কারেন্ট, একবার এত কারেন্ট, একবার ম্যাক্সিমাম, আবার কমে আসতেছে, কমে আইসে আবার জিরো হইলো, এখন ডিরেকশন চেঞ্জ করে ফেললো, উল্টা ডিরেকশনে এখন ম্যাক্সিমাম, দেন আবার উল্টা ডিরেকশনে আবার ফেরত আসে আবার জিরো, দেন আবার পজিটিভ ডিরেকশনে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম, এরকম। সো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটা কেমন চেঞ্জ আনবে, হোয়াট উইল হ্যাপেন, ফার্স্টে যখন নাকি সে একটা ডিরেকশনে এরকম ফ্লো করতেছে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আস্তে আস্তে বাড়বে,
দেন আবার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কমবে। এরপর যখন ডিরেকশনটা চেঞ্জ হবে তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে না? কারেন্টের ডিরেকশন যদি রিভার্স হয়ে যায়, তো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। তো তাহলে এইখানের মধ্যে কাজটা কি হচ্ছে, যে একটা অল্টারনেটিং কারেন্টের জন্য অল্টারনেটিং একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায়। এখানের মধ্যে দেখো দুইটা কাজ হয়, একটা কি, দ্য ফিল্ড সুইচেস পোলারিটি। তো একটা কি হয়, তার পোলস চেঞ্জ হবে, একবার উপরে নর্থ নিচে সাউথ, একবার নিচে নর্থ উপরে সাউথ, বিকজ কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। আর আরেকটা কি, ফিল্ড ইন দা রড ইজ উইকার, যে এখানের মধ্যে আমাদের উইক একটা ফিল্ড ক্রিয়েট হচ্ছে বিকজ আমাদের কারেন্টটা কি অলওয়েজ ফ্লাকচুয়েটিং, ঠিক আছে, কোনো সময় ফিক্স থাকতেছে না। দেন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে স্পেসিফিক্যালি বলে নাই যে 50 হার্টজ, এটা তারা ওখানের মধ্যে ইউকে তো তো এর জন্য তারা বললো যে অল্টারনেটিং সাপ্লাই, তো তার মানে 50 হার্টজ এর সাপ্লাই ইউজ করতেছে। এটা আমাদের অ্যাজিউম করে না নেওয়াই ভালো। 4 নম্বরে তারা একটা ভালো পয়েন্ট দিছে, কি জিনিস, যে এই যে সে একবার কারেন্ট এক ডিরেকশন আরেকবার আরেক ডিরেকশনে যাবে, ইয়েস ইট ইজ সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু তাও তো তার ম্যাগনেটাইজ হইতে একটু হলেও সময় লাগে। তো তাহলে কি, the rods may not have time to become fully magnetized, তো তাহলে এই যে তারা ম্যাগনেটাইজ হইতে নিতেছে, দেন আবার উল্টা ডিরেকশনে যায়, দেন আবার ম্যাগনেটিজমটা আবার সরায় ফেললো, দেন আবার ম্যাগনেটাইজ হইতে নিতেছে, দেন আবার উল্টা ডিরেকশনে যায়, উল্টা ডিরেকশনে ম্যাগনেটিজম ইনডিউস করা শুরু করছে, তেমন টাইপের। ওকে, মুতাসিনকে বুঝতে পারছো এখন? অল্টারনেটিং একটা কারেন্ট ফ্লো করলে কি হয়, আমাদের ফিল্ডটা অল্টারনেটিং হয়ে যায়, এন্ড একটা হলো পোলারিটি চেঞ্জ হয়, ফিল্ডের স্ট্রেংথ চেঞ্জ হয়, এইগুলা ব্যাপার নিয়ে আমরা বলবো। ওকে, সো তাহলে দ্যাট ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 7 এ কারো প্রবলেম আছে? কোয়েশ্চেন নাম্বার 8। ওকে, 8 নাম্বার। ঠিক আছে, আমরা দেখি 8 নাম্বারে কি বলতেছে। A student investigates how to produce a voltage। আচ্ছা, সে ভোল্টেজ কত আর কিভাবে প্রডিউস হয় ওইটা সে ইনভেস্টিগেশন করবে। সে কি করতেছে, হি হ্যাংস আ ম্যাগনেট ফ্রম আ স্প্রিং। সে একটা স্প্রিং এর নিচে এরকম একটা ম্যাগনেট ঝুলায়, দেন এটাকে কি করবে, এরকম অসিলেট করতে দিবে, কি হবে, above a coil that is connected to a data logger। সো তাহলে এই যে ম্যাগনেটটা এরকম আপ এন্ড ডাউন উইদিন দা কয়েল মুভ করবে, এই যে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে। তো এরকম আপ এন্ড ডাউন যত মুভ করবে তত কি হবে, ম্যাগনেটের আর কয়েলের মধ্যে একটা রিলেটিভ মোশন আছে। সো হোয়াট উইল হ্যাপেন, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি কাট হবে, এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি এরকম কাট হলে পরে তখন একটা ভোল্টেজ ইনডিউস হবে, যেটা আমরা ডেটা লগারে দেখতে পাবো। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে কি হয়, একটা হলো ম্যাগনেটটা যখন নাকি উপর থেকে নিচে যাবে তখন এক ডিরেকশনে ভোল্টেজ ইনডিউস হবে, যখন নাকি এন্টারিং দা কয়েলের সময় এক ডিরেকশনে ভোল্টেজ, এক্সিটিং দা কয়েলের সময় আরেক ডিরেকশনে ভোল্টেজ, আবার নিচের থেকে উপরে উঠতে সময় একবার এন্টারিং দা কয়েল এন্ড এক্সিটিং দা কয়েল, বারবার এখানের মধ্যে আমাদের কি হবে, পোলারিটিটা চেঞ্জ হবে, যে অল্টারনেটিং একটা ভোল্টেজ প্রডিউস করবে। তো এই ব্যাপারগুলো কি কি হয় ওই ব্যাপারগুলো আমরা দেখবো। তারা কি বলতেছে এ নাম্বারে, ফার্স্টে, the student pulls the magnet through the coil to X and then releases it। এই যে স্টুডেন্টটা এই ম্যাগনেটটাকে টেনে পয়েন্ট এক্স পর্যন্ত নিয়ে আসছে, দেন তাকে ছেড়ে দিছে। তো এখন ম্যাগনেটটা কি করবে, এরকম আপ এন্ড ডাউন স্প্রিং এর সাথে অসিলেট করতে থাকবে। এই জিনিসটা হচ্ছে কি, the magnet moves up and down through the coil। ওকে, the data logger produces this graph of voltage against time। so voltage versus time graph দেখতেছি, what is happening, sorry, so what is happening over here, ভোল্টেজ প্রথমে অনেক বেশি, এরপরে ভোল্টেজ ইনডিউসড এর ভ্যালু আরেকটু কমে গেল, এরপর ভোল্টেজ ইনডিউসড এর ভ্যালু আরেকটু কমলো, তো এইভাবে করে আস্তে আস্তে ইনডিউসড ভোল্টেজের অ্যামাউন্টটা কি হচ্ছে, কমে যাচ্ছে, তাই না? আচ্ছা, সো এখন এখানের মধ্যে ইনডিউসড ভোল্টেজের অ্যামাউন্টটা কেন কমতে পারে, বিকজ অফ দ্য ডিক্রিজ ইন ভেলোসিটি, যে প্রথমে অনেক তাড়াতাড়ি উপরে নিচে গেছিল, দেন আস্তে আস্তে সে ডিসিলারেট করতেছেন, ডিসিলারেশনের জন্য ভেলোসিটি কমে গেছে। সো তাহলে নাম্বার অফ ফিল্ড লাইন বিং কাট পার সেকেন্ড কমে গেছে, তো এর জন্য ভোল্টেজ ইনডিউসটা কমে যাচ্ছে।
এন্ড ভোল্টেজটা কেন অল্টারনেটিং হচ্ছে, হ্যাঁ ভোল্টেজটা কেন অল্টারনেটিং হচ্ছে ওইটার জন্য কি বলবো, বিকজ ডিফারেন্ট ডিরেকশনে কাট করতেছে, একবার উপর থেকে নিচে যাচ্ছে, একবার নিচে থেকে উপরে উঠতেছে, সো তাহলে ডিরেকশন চেঞ্জ হচ্ছে দেখে ভোল্টেজের ডিরেকশনটাও চেঞ্জ হচ্ছে। ওকে, দেন আমাদের আরো কয়টা কাজ আসবে, ওগুলা জিনিস আমরা বলবো এক একটা। তো ফার্স্টে এখানে নাম্বার 1 এ বলতেছে যে এক্সপ্লেন ওয়াই দ্য ডেটা লগর রেকর্ডস আ ভ্যারিং ভোল্টেজ। ঠিক আছে, ভোল্টেজটা কেন ভ্যারি করতেছে, তো এই জিনিসটা আমরা কি বলবো, ভ্যারিং ভোল্টেজ বিকজ ফিল্ড লাইন গুলি কি হচ্ছে, ভ্যারিং রেটে কাট হচ্ছে, যে আমাদের ভেলোসিটিটা কি না এখানে কনস্ট্যান্ট না। সো তাহলে যেই সময় ফিল্ড লাইন গুলি বেশি বেশি করে কাট হবে ওখানে ভোল্টেজ ইনডিউস হবে বেশি, যেই সময় ফিল্ড লাইন গুলি কম কম করে কাট হবে ওখানে কি ভোল্টেজ ইনডিউস হবে কম। ওকে, আর 2 নাম্বারের জন্য যেটা বলতেছে তারা যে which feature of the graph shows that the voltage is alternating, এটা কি বলবো, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। সো তাহলে এই ফিচার দেখে আমরা বুঝতে পারতেছি কি যে ভোল্টেজটা হলো অল্টারনেটিং। দেন সাজেস্ট করতে বললো যে সাজেস্ট ওয়াই দ্য ভোল্টেজ চেঞ্জেস অ্যাজ শোন বাই দ্য গ্রাফ। সো তাহলে এটা কি করব, একটা তো হলো ভেলোসিটির চেঞ্জের জন্য আস্তে আস্তে ভোল্টেজের অ্যামাউন্ট যে ম্যাক্সিমাম ভোল্টেজটা কমে যাচ্ছে, এন্ড বাকি যে অ্যানসার গুলো ওই জিনিসগুলো আমরা দেখি। এটা কত নম্বর কোশ্চেন জানো, এই যে 8 নাম্বার। ওকে, সো এখন এখানে দেখো ফার্স্টে কি বলতেছে, ভোল্টেজ ইজ বিং ইনডিউসড, কেন ভোল্টেজটা যে ইনডিউস হচ্ছে ওই কয়েল অফ ওয়্যারের মধ্যে কেন হচ্ছে, বিকজ ফিল্ড ইন দা কয়েল ইজ চেঞ্জিং, অর ফিল্ড লাইন গুলি কি হচ্ছে কাট করা হচ্ছে, তো ফিল্ড লাইন গুলি কাট করলে ভোল্টেজ ইনডিউস হয়। অলরাইট, এখন কারেন্ট অর ভোল্টেজ চেঞ্জেস ডিরেকশন, কখন, যখন ম্যাগনেটটা ডিরেকশন চেঞ্জ করে, যে উপর থেকে নিচে যাইতে সময় এক ডিরেকশনে ভোল্টেজ, নিচে থেকে উপরে আসতে সময় আরেক ডিরেকশনে ভোল্টেজ। তো এরপরে ম্যাগনেটটা স্লো ডাউন করে যার জন্য অ্যামপ্লিটিউডটা কমে যায়। তো এটা হলো আমাদের A1 এর জন্য যে কোনো দুইটা পয়েন্ট আমরা লিখবো। দেন এরপরে বলতেছিল যে কোন ফিচার অফ দা গ্রাফ শো করে যে ভোল্টেজটা অল্টারনেটিং, সো এটা কি বলছিলাম, ভোল্টেজ চেঞ্জেস ডিরেকশন কিভাবে, একবার পজিটিভ একবার নেগেটিভ। সো তাহলে বোথ পজিটিভ এন্ড নেগেটিভ ভ্যালুজ প্রেজেন্ট আছে ভোল্টেজের। সো এটা কি ইমপ্লাই করে, দিস ইমপ্লাইজ দ্যাট দ্য ভোল্টেজ ইজ অল্টারনেটিং। ওকে, এরপরে যেটা বলছে যে ভোল্টেজের এই চেঞ্জ গুলাকে এক্সপ্লেন করতে। সো ফার্স্টে কি বলবো, ডিরেকশন অফ দ্য ম্যাগনেট চেঞ্জেস, তো ম্যাগনেটের ডিরেকশন চেঞ্জ হলে কি হবে, অ্যামাউন্ট অফ ফিল্ড লাইন্স কাট পার সেকেন্ড, যে পার সেকেন্ডে কয়টা ফিল্ড লাইন কাট হচ্ছে ওই জিনিসটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো এখন ডিরেকশন অফ ফ্লাক্স কাটিং চেঞ্জেস, যে উপর থেকে নিচে যাইতে সময় এক ডিরেকশনে ফিল্ড লাইন কাট করবে, নিচে থেকে উপরে আসতে সময় আরেক ডিরেকশনে ফিল্ড লাইন কাট করবে। সো এই যে স্পিডটা চেঞ্জ হচ্ছে, যে ম্যাগনেটটা স্লো ডাউন হচ্ছে, সো তাহলে মুভমেন্টটা ডিমিনিশ হলে ভোল্টেজটাও ডিমিনিশ হবে। আচ্ছা তোমাদের জন্য একটা কাজ করি, আমি অ্যানসার গুলো লিখে দেই এখানে, ঠিক আছে। তো ফার্স্ট টাইম এখানের মধ্যে তোমাদের ম্যাগনেটিজমের জন্য অ্যানসার গুলি লিখে দেই, তাহলে যেন তোমরা বাকিগুলি নিজেরা লিখতে পারো। ওকে, সো ফার্স্ট এর কাজটা কি, একটা হলো ভোল্টেজ ইজ ইনডিউসড বিকজ the field lines of the magnet are being cut by the coil। এরপরে কি হবে, তো একটা হলো আমাদের ম্যাগনেটটা আপ এন্ড ডাউন মুভ করতেছে দেখে কি হচ্ছে, ডিরেকশন অফ কাটিংটা চেঞ্জ হচ্ছে। সো তাহলে এখানের জন্য আমরা কি বলবো, the magnet is moving up and down so the voltage is also changing direction এরপর আরেকটা কাজ কি, ম্যাগনেটের ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে যার জন্য ভোল্টেজ ইনডিউসড এর অ্যামাউন্টটাও চেঞ্জ হবে।
the velocity of the magnet changes. The velocity of the magnet changes, so the amount of voltage induced also changes. সো এটা গেল আমাদের ফার্স্টে কেন একটা ভ্যারিং ভোল্টেজ পাচ্ছি, দেন কোন ফিচারটা শো করতেছে যে ভোল্টেজটা হলো অল্টারনেটিং। সো তাহলে এই জিনিসটা আমরা কি বলবো এখানে, ফার্স্ট অফ অল the voltage changes direction as it has both positive and negative values. আচ্ছা, and suggest why voltage changes as shown by the graph, যে ভোল্টেজটা গ্রাফে যেমন শো করা আছে কেন এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। সো এটার জন্য কি বলবো, অ্যামাউন্ট অফ ভোল্টেজ ইনডিউসড কার উপরে ডিপেন্ড করে, কত রেটে ফিল্ড লাইনগুলি কাট হচ্ছে। সো ফিল্ড লাইনগুলির কাটিং এর রেট যদি চেঞ্জ হয় সো তাহলে ভোল্টেজটাও চেঞ্জ হবে। সো তাহলে অ্যামাউন্ট অফ ভোল্টেজ ইনডিউসড depends on the rate of change in flux linkage. এটার মানে হলো কত রেটে ফিল্ড লাইন কাট হচ্ছে, ঠিক আছে। রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ মানে হলো কত রেটে ফিল্ড লাইনগুলি কাট করা হচ্ছে। ওকে, সো যত বেশি রেটে কাট করা হবে তত বেশি ভোল্টেজ, যত কম রেটে কাট করা হবে তত কম ভোল্টেজ, এমন। সো তাহলে amount of voltage induced depends on the rate of change in flux linkage. So as the velocity of the magnet varies, so does the amount of induced voltage. So তাহলে velocity চেঞ্জ হলে কত ভোল্টেজ ইনডিউস হবে ওইটাও চেঞ্জ হবে। So does the amount of induced voltage. আচ্ছা, সো এখন ইনডিউসড ভোল্টেজের এখানে মধ্যে চেঞ্জ আসতেছে, এরপরে কি, the magnet is changing direction so the voltage is also induced in changing direction. ওকে, তো এটা গেল এ নাম্বার। এখন বি নাম্বারে হলো তোমাদের মেইনলি প্রবলেম। এখন বি নাম্বারে দেখি তারা কি বলতেছে। The student repeats the experiment using two magnets tapped together. তো দুইটা ম্যাগনেটকে একসাথে এরকম ট্যাপ দিয়ে পেঁচায় অ্যাড করে দিছে। এখন বলো তো, একটা ম্যাগনেট যখন নাকি একা এরকম আপ এন্ড ডাউন মুভ করতেছিল, ওইটা কি তাড়াতাড়ি আপ এন্ড ডাউন মুভ করতে পারতেছিল, নাকি এখন দুইটা ম্যাগনেট একসাথে দিছে এখন এটা তাড়াতাড়ি উপরে নিচে মুভ করতে পারবে? বলো তো ঐশী, দুইটা ম্যাগনেট দেওয়াতে কি ভারী হয়ে গেছে না, আরো ম্যাস বেড়ে গেছে না? তো ম্যাস যেহেতু বেড়ে গেছে তো তাহলে কি হবে, ম্যাস বেড়ে গেলে তার আপ এন্ড ডাউন মুভ করতে সময় লাগবে কি বেশি, তাই তো? ম্যাস বেড়ে গেছে দেখে তার আপ এন্ড ডাউন মুভ করতে সময় বেশি লাগবে। তো তাহলে তার ফ্রিকোয়েন্সিটা কি হয়ে গেল, কমে গেল না? সে আগে তাড়াতাড়ি আপ এন্ড ডাউন মুভ করতে পারতেছিল, এখন ম্যাস বেড়ে গেছে, সো এর জন্য সে আস্তে আস্তে উপরে আর নিচে যাবে। নিতু কি বুঝতে পারতেছো ব্যাপারটা কি বললাম?
জি ভাইয়া। ওকে, সো তাহলে একটা হলো ম্যাগনেটটা আগে একটা ম্যাগনেট ছিল, সো তাড়াতাড়ি আপ এন্ড ডাউন মুভ করতে পারতো, এখন দুইটা ম্যাগনেট হয়ে গেছে, সো এর জন্য কি হবে, ভারী হয়ে যাবে, এর জন্য সে আস্তে আস্তে উপরে নিচে যাবে। এটা ঠিক আছে, তার রেট অফ মুভমেন্ট কমে গেছে, কিন্তু এই যে একটা ম্যাগনেটের যতগুলো ফিল্ড লাইন ছিল, এখন দুইটা ম্যাগনেটে কি ফিল্ড লাইনের নাম্বার বেড়ে যাবে না? এখন নাম্বার অফ ফিল্ড লাইন আগের থেকে কি বেশি, তো তাহলে পার সেকেন্ডে বেশি করে এখানে ফিল্ড লাইন কাট করবে। যে এখানের মধ্যে ব্যাপারটা যদি তারা প্রথমে কি করতে বলছে, যে কম্পেয়ার টু ওয়ান ম্যাগনেট দিস টু ম্যাগনেটস টেক লঙ্গার টাইম টু মুভ আপ এন্ড ডাউন, আছে এটা তারা বলে দিছে, ধরো এতক্ষণ হুদাই এক্সপ্লেন করছে, তারা বলে দিছে এখানে। ওকে, তো এখন এখানে বলতেছে কি, দেখো দ্য ডটেড লাইন অন দ্য গ্রিড shows the original graph for one magnet, যে একটা সিঙ্গেল ম্যাগনেটের গ্রাফটা যেটা ছিল এ নাম্বারে, ওইটাই তারা ডটেড ওয়েতে এখানে শো করছে। তো এইটার রেসপেক্টে যে সেম অ্যাক্সিসে তারা ড্র করতে বলছে, যে দুইটা ম্যাগনেট যখন ইউজ করা হচ্ছে তখন কি হবে। সো দুইটা ম্যাগনেট ইউজ করতে সময় কি হবে, আগে দেখো একটা কমপ্লিট অসিলেশনে এতটুকু সময় লাগতো মাত্র, তাই না? এখন দুইটা ম্যাগনেটের জন্য কি হবে, সময় বেশি লাগবে নাকি কম লাগবে? তারা বলে দিছে টেক লঙ্গার টাইম, তো তাহলে বেশি সময় লাগবে। ভালো কথা, বেশি সময় লাগবে, কিন্তু ভোল্টেজ ইনডিউসড এর অ্যামাউন্টটা কি বেশি হবে নাকি কম হবে? নিতো ভোল্টেজ বেশি বেশি ইনডিউস হবে না? সো ভোল্টেজ ইনডিউস হবে বেশি, সরি, সো ভোল্টেজ ইনডিউস হবে বেশি, কিন্তু টাইমও লাগবে বেশি, তাই তো? তো তাহলে এমন একটা গ্রাফ হবে, ওকে, এরকম শেপের একটা গ্রাফ হবে, যে আগের থেকে বেশি ভোল্টেজ ইনডিউস করতেছে, কিন্তু কি হচ্ছে, টাইম পিরিয়ডটা আগের থেকে বড়। ওকে, সো এইটা হবে ফার্স্টে B1, তোমার তো B1 এ প্রবলেম ছিল, সো এইটা হবে ফার্স্ট এর গ্রাফটা, বুঝতে পারছো? জি ভাইয়া। B3 কোনটা ছিল? 8 নম্বরে তো বি একটাই, তুমি যে B3 আর একটা দিছো। ভাইয়া আমি এ লিখতে গিয়ে ভুলে বি লিখছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, সো তাহলে এখন তো 8 নম্বরের প্রবলেম সবারটা ক্লিয়ার হয়েছে নাকি? মুবাশিরা বুঝতে পারছো এটা? মুনায়জা মাহফুজুর ওরা কোথায়? ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 8 শেষ, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 নিয়ে কারো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 11। 11 এর সি, ওকে, লেটস সি কি। This photograph shows an electromagnetic device used to keep a door open. So একটা দরজা খোলা রাখার জন্য এরকম একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস ইউজ করা হচ্ছে। কি করতেছে এখানে, মেটাল প্লেট ফিক্সড টু ডোর, তো দরজার সাথে লাগানো এরকম একটা ফিক্সড একটা মেটাল প্লেট, আর ইলেকট্রোম্যাগনেট ফিক্সড টু ওয়াল। ওকে, the electromagnet attracts the metal plate to hold the door open. So তাহলে এই যে মনে করো আমরা দরজা খুললাম, দেন দরজা খুলে দরজাটাকে খোলা রাখার জন্য কি করি, দরজার পিছন সাইডে যে বেসিক্যালি কাজটা এমন করবে, এই মনে করো দরজাটা, এই দরজাটা খোলা হয়েছে, সরি, এই যে দরজাটা খুললাম, এখন এই দরজাটার এই যে এখানে যে ওয়ালটা আছে, ওয়ালের মধ্যে ইলেকট্রোম্যাগনেটটা, আর দরজার এখানে হলো মেটাল প্লেটটা। সো ইলেকট্রোম্যাগনেটটা কি করবে, মেটাল প্লেটটাকে অ্যাট্রাক্ট করে রাখবে, সো তাহলে দরজাটাকে খোলা রাখবে আর কি, এমন টাইপের একটা ইন্টেনশন তাদের। সো কি করবে এখানে,
The electromagnet is connected to a fire alarm circuit. আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটটা একটা ফায়ার অ্যালার্ম সার্কিটের সাথে কানেক্ট করা, যে যখন নাকি অ্যালার্ম বাজবে তখন কি করবে, দরজা বন্ধ করে দিবে, মানে আগুন ধরলে পরে রুমের ভিতরে যারা আছে তাদেরকে আটকায় দিবে, তাহলে যেন তারা রুমের মধ্যে পুড়ে মরে যায়, বুঝছো? তো এখানের মধ্যে কাজটা কি, when the fire alarm sounds the door is released and it closes. ওকে, তো এখন এখানের মধ্যে ফার্স্টে বললো এ নাম্বারে যে স্টেট ওয়াই দ্য মেটাল প্লেট ইজ মেড অফ আয়রন, কেন আয়রন দিয়ে বানানো, তাহলে যেন তাকে কি করা যায়, ইজিলি ম্যাগনেটাইজ এন্ড ডিম্যাগনেটাইজ করা যায়, যে যখন নাকি আমরা আয়রনটাকে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে চাবো, আয়রনটাকে ম্যাগনেটাইজ করলাম, তো এটা ম্যাগনেট হিসেবে কাজ করবে। যখন নাকি দরজা বন্ধ করতে চাবো, ইলেকট্রোম্যাগনেট অফ করে দিলে কি হবে, তাড়াতাড়ি ম্যাগনেটিজম চলে যাবে, ওইটা রিটেইন করবে না, সো তাহলে সে যেন দরজা বন্ধ করে দেয়। আচ্ছা, বি নাম্বারে কনস্ট্রাকশন অফ এন ইলেকট্রোম্যাগনেট, এটা তো একদম ইজি। অসাফ, ইলেকট্রোম্যাগনেটের কনস্ট্রাকশনের এখানের মধ্যে বেসিক্যালি কি ছিল মনে আছে? ফার্স্টে কোরের মধ্যে একটা আয়রন অর সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিব, ওকে, দেন তার অ্যারাউন্ডে কি করব, তার অ্যারাউন্ডে এরকম একটা কয়েল অফ ওয়্যার পেঁচাবো, দেন এই আমাদের একটা সুইচ, এই হলো সেল, ব্যাস। সো দিস ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেট। ওকে, জাস্ট ডায়াগ্রামটা দিলেই হবে না, ডায়াগ্রাম থেকেও অনেক মার্কস তুমি পাবা, যে বেসিক্যালি ডায়াগ্রামটাকে যখন লেবেল করবে, যে এটা হলো আয়রন কোর, এটা হলো কয়েল অফ ওয়্যার or solenoid basically, then এটা হলো তোমার সেল or পাওয়ার সাপ্লাই, দেন এটা হলো সুইচ। তো এখন সুইচ অন করলে পরে এই কয়েল অফ ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, and এটা wrapped around an iron core, so তাহলে this will act as an electromagnet. তো বেসিক্যালি এখানের এক্সপ্লেনেশনটা অল্প একটু দিতে হবে। এটা কত, কোশ্চেন নাম্বার 11 না? তো এখানে যদি আমরা দেখি কোশ্চেন নাম্বার 11 এর জন্য অনামিকা, এই যে এখানের মধ্যে কারেন্ট ক্যারিং ওয়্যার wrapped into coil wrapped on iron core, তো তাহলে এই জিনিসটা, এই যে these can be shown on a label diagram, so তাহলে লেবেল ডায়াগ্রাম থেকে ইয়েস এইটার জন্য তারা অ্যালাউ করছে, লেবেল ডায়াগ্রাম থেকে তারা 3 দিয়ে দিয়েছে, বুঝতে পারছো অনামিকা? এরকম লেবেল করে এরকম একটা ডায়াগ্রাম আঁকলেও হবে। অ্যালাউ না করলে এর জন্যই যে আমাদের ডায়াগ্রামটা এঁকে প্লাস এক্সপ্লেনেশন আর একটু লিখে দিব সবসময় সেফ থাকার জন্য। ওকে, ডায়াগ্রামটা এঁকে দেন এক্সপ্লেনেশনটা একটু অ্যাড করে রাখবো, তাহলে যেন আমাদের মার্কস কাটার কোনো জায়গা না পায়। ওকে, তো সি নাম্বারে এরপর কি প্রবলেম, describe the changes that allow the electromagnet to release the door when the fire alarm sound, তো কি চেঞ্জ হবে যখন নাকি ফায়ার অ্যালার্মটা বাজবে, তখন ইলেকট্রোম্যাগনেট সার্কিটটা ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ডিসকানেক্ট হয়ে গেলে পরে কারেন্ট বন্ধ হয়ে গেলে তার ম্যাগনেটিজমটাও চলে যাবে, তো ম্যাগনেটিজম চলে গেলে আয়রন যেহেতু সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তাকে ছেড়ে দিবে, তখন দরজাটা বন্ধ হয়ে যাবে। বেসিক্যালি এখানের অ্যান্সারটা কি, কারেন্ট রিডিউসেস, ম্যাগনেটিক ফিল্ড রিডিউস হয়ে যায়, সো তাহলে ম্যাগনেটিক ফোর্স হোল্ডিং দ্য আয়রন প্লেট টু দ্য ম্যাগনেট নো লঙ্গার প্রেজেন্ট, সো তাহলে আয়রনটাকে আর ধরে রাখতে পারে না বা ম্যাগনেটাইজ করে রাখতে পারে না, তো এর জন্য কি হয়ে যায়, দরজাটা বন্ধ হয়ে যায়। ওকে, সো বুঝা গেছে এখন ঐশী 11 নাম্বার? ওকে, কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12 এ কারো কোনো প্রবলেম আছে? কোয়েশ্চেন নাম্বার 13। আচ্ছা, ফ্ল্যাট সার্কুলার কয়েলটা কিন্তু আমাদের
নোটস এর মধ্যে ছিল, মনে আছে যে ফ্ল্যাট সার্কুলার কয়েলটা কি বেসিক্যালি এরকম দুইটা হোল থাকবে, এই আমাদের কারেন্ট ফ্লো করতেছে এটা দিয়ে। সো এখন আমরা কি বলছিলাম, এটা বের করার জন্য দুইটা এমন কাজ করব। ফার্স্টে দিস ইজ দ্য মিড পয়েন্ট, এটা হলো মিড পয়েন্টটা দুইটা হোলের মধ্যে। ওকে, সো এখন হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, দেখো ফার্স্টে যদি আমরা লেফট হ্যান্ড সাইডের কথাটা চিন্তা করি মুতাসিম, লেফট হ্যান্ড সাইডের কথাটা চিন্তা করলে দেখো তো কি হচ্ছে, কারেন্টটা কোন দিকে যাচ্ছে, উপরে নাকি নিচে? স্যার কারেন্টটা উপরের দিকে যাচ্ছে। সো কারেন্টটা যদি উপরের দিকে যায়, সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, আমরা যদি রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করি, সো এখানের মধ্যে কাজটা কি, কারেন্টটা উপরে, সো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করার জন্য আমরা কি করব, রাইট হ্যান্ডের থাম্বটাকে আপওয়ার্ড ডিরেকশনে পয়েন্ট করব। সো বাকি চারটা ফিঙ্গার কোন দিকে পয়েন্ট, কোন দিকে কার্ল করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। সো তাহলে এই আমাদের ফিল্ডটা কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এরকম আসলো। এন্ড রাইট হ্যান্ড সাইড যদি আমরা দেখি, এখানে কারেন্টের ডিরেকশনটা কি ডাউনওয়ার্ড, সো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি হবে, উল্টা, রাইট। সো তাহলে এখানের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা হবে ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, এন্ড মিড পয়েন্টে, সো তাহলে দোনোটা মিলে এই দিকে হবে আমাদের ডিরেকশন। সো এটা হলো আমাদের একটা ফ্ল্যাট সার্কুলার কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ওকে, এটা হলো নরমালি, কিন্তু আমাদের ডায়াগ্রামটা হলো এই জায়গাটায়, দাঁড়াও 1 মিনিট, একটা পোর্ট্রেট মোডে নিয়ে নিয়ে আমি উপরে এমনিতেই এঁকে ফেলছি আগে। আচ্ছা, এইটা হলো আমাদের নরমালি যদি কোনো কিছু দেওয়া না থাকতো, এইখানের জন্য আমাদের একটা জিনিস দিয়ে দিছে, তো এইটার জন্য আমরা ড্র করবো, এখানের জন্য দেখি কি হচ্ছে। ওকে, তো এখন বললো যে অন দা ডায়াগ্রাম স্কেচ দা ম্যাগনেটিক ফিল্ড কজড বাই দা কারেন্ট ইন দা কয়েল। তো এখন এটা তো একটা কয়েল অফ ওয়্যার, এটা ফ্ল্যাট সার্কুলার কয়েল না। ওকে, এখানের মধ্যে আমাদের ফ্ল্যাট ওয়েতে এরকম কয়েলটাকে রাখা হয়েছে। এখন এই কয়েলটা কি, একটা কয়েল অফ ওয়্যারকে আমরা কি বলি বলতো মুতাসিম? আ কয়েল অফ ওয়্যার ইজ অলসো কল্ড আ সলেনয়েড, তাই না ঋষিতা? Yes, sir. ওকে, সো একটা কয়েল অফ ওয়্যারকে আমরা সলেনয়েড বলি। এখন একটা সলেনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন মুতাসিম? একটু আগে আমরা ওই কোশ্চেন নাম্বার 6 এর জন্য বলে আসছিলাম যে একটা সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ড দেখতে একটা বার ম্যাগনেটের মতো, ঠিক আছে? একটা সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ড দেখতে কিসের মতো, একটা বার ম্যাগনেটের মতো। আচ্ছা, সো এখন বার ম্যাগনেটের মতো মানে কি, তার একটা কি থাকবে, নর্থ পোল থাকবে, তার একটা সাউথ পোল থাকবে। সো এখন মুবাশশিরা বলতে পারবা যে একটা বার ম্যাগনেটে কি বলে, একটা সলেনয়েডের জন্য নর্থ পোল বের করার প্রসিডিওরটা কি ছিল? এটার জন্য আমাদের প্রসিডিওরটা ছিল রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস। হ্যাঁ, পোলস এর জন্য রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করার প্রসিডিওরটা কি, সলেনয়েডের অর কয়েল অফ ওয়্যারের কারেন্টের ডিরেকশনে বাকি চারটা আঙুল কার্ল করব। ওকে, রাইট হ্যান্ডের বাকি চারটা আঙুল কি করব, কারেন্টের ডিরেকশনে কার্ল করব। থাম্ব যেদিকে পয়েন্ট করবে দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য নর্থ পোল, তাই না? যে যদি আমরা এটা স্টুডেন্ট বুকের থেকে দেখে নেই, তাহলে পরে আমাদের আবার মনে পড়বে। এই যে সলেনয়েডের জন্য পোল বের করার যে প্রসিডিওরটা ছিল, এই যে দেখো কারেন্টের ডিরেকশনে রাইট হ্যান্ডের বাকি চারটা আঙুল এরকম কার্ল করা হয়েছে, এই যে কারেন্টের ডিরেকশনে বাকি চারটা আঙুল কার্ল করা হয়েছে। সো থাম্ব যেদিকে পয়েন্ট করতেছে দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য নর্থ পোল, রাইট? সো এটা হলো আমাদের কাজ। সো এই জিনিসটা আমরা এখানের মধ্যে করব।
ওকে, সো এখন এখানের মধ্যে দেখো তো কারেন্টটা কোন দিকে ফ্লো করতেছে। অ্যান্টি ক্লকওয়াইজ এরকম একটা ডিরেকশনে আসতেছে না, দেখো তো। এই যে কারেন্টের ডিরেকশনটা এই যে এমন, যে দেন ঘুরে এইদিকে আসতেছে, দেন এরকম ঘুরে এমন যাচ্ছে, রাইট? সো তাহলে কারেন্টটা কি মুতাসিম? অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? সো এখন তুমি তোমার রাইট হ্যান্ডের বাকি চারটা আঙুলগুলাকে অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ডিরেকশনে কার্ল করো। তো রাইট হ্যান্ডের থাম্বটা কোন দিকে পয়েন্ট করতেছে দেখো তো। রাইট হ্যান্ডের বাকি চারটা আঙুল অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কার্ল করলে থাম্বটা কোন দিকে পয়েন্ট করে? আপওয়ার্ড ডিরেকশনে না? সো তাহলে উপরে হলো নর্থ, নিচে হলো সাউথ। সো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হবে? দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল বি লাইক দিস। নর্থ থেকে সাউথ, তাই তো? Magnetic field will be coming out of the north and going towards south. ওকে, সো তাহলে এইটা হবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা। বুঝতে পারছো ঋষিতা? জি স্যার। ওকে, সো এটা তার অ্যানসারে কি দিল দেখি। 13 না? এই যে উপরে নর্থ, নিচে সাউথ, সো তাহলে নর্থ থেকে সাউথ। বুঝতে পারছো মুতাসিম এখন? ওকে, সো ফার্স্টে গেল এইটা। এরপরে এখন এখানের জন্য দেখো বি নাম্বারে যাদের প্রবলেম ছিল এখন তোমরা নিজেরাই বুঝে যেতে পারবা। খেয়াল করো বি নাম্বারে কি বলতেছে। দ্য কয়েল ইজ সাসপেন্ডেড ভার্টিক্যালি সো দ্যাট ইট ইজ ফ্রি টু সুইং। এখন একটা সেকেন্ড আইডেন্টিক্যাল কয়েল প্লেস করা হয়েছে তার সাথে। তো এখন দেখো এখানের মধ্যে এই যে কারেন্টের ডিরেকশন যখন নাকি সেম, দেখছো কারেন্টের ডিরেকশন যখন নাকি সেম, সো তাহলে হোয়াট উইল হ্যাপেন? এইটা নর্থ, এইটা সাউথ, এইটা নর্থ, এইটা সাউথ। সো তাহলে অপোজিট পোল গুলি কি করতেছে দেখো। দাঁড়াও এটা একটু ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যায় তাহলে আরো ক্লিয়ারলি দেখতে পাবা। এই যে দেখো, সো তাহলে এখানের মধ্যে কি করতেছে, অপোজিট পোল গুলি একজন আরেকজনের সাথে ফেস করে আছে না? সো অপোজিট পোল গুলি একজন আরেকজনের সাথে ফেস করে থাকলে কি করবে, তারা অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে মুবাশিরা? সো তাহলে অপোজিট পোল ফেস করে আছে দেখে তারা অ্যাট্রাক্ট করতেছে একজন আরেকজনকে। ওকে, এন্ড এখানের জন্য দেখো তাদের কারেন্টের ডিরেকশন হলো উল্টা, দেখছো? তো তাহলে ওর জন্য নর্থ এখানে, সাউথ এখানে, আর ওর জন্য নর্থ উল্টা ডিরেকশনে, সাউথ এইদিকে। তো এখন কি সেম পোলস গুলি ফেস করে আছে। সো সেম পোলস গুলি ফেস করে থাকলে কি করবে, দে উইল রিপেল ইচ আদার। সো এর জন্য তারা দূরে সরে যায়। সো এইটা হবে আমাদের বি এর অ্যান্সার। বুঝতে পারছো এখন ঋষিতা হ্যাঁ স্যার। কেন এটা হয়? ওকে, সো এখন আমরা যদি অ্যান্সারটা দেখি, এই যে so what is happening over here? Idea of magnetic fields interacting, what is happening? ম্যাগনেটিক অ্যাট্রাকশন অর রিপালশন হচ্ছে দেখেই তো কাছে ওর দূরে যাচ্ছে, কি হয়? এই যে সাম কম্পারিজনস উইথ ম্যাগনেটস, এক্সাম্পল লাইক পোলস রিপেল, আনলাইক পোলস অ্যাট্রাক্ট। ওই যে কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দিলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন অর ফোর্সের ডিরেকশনও কি হয়ে যায়, রিভার্স হয়ে যায়, এমন টাইপের। তো এটা হলো আমাদের বি নাম্বারের জন্য। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার এটা কোনটা, 11, কত নাম্বার, 13। কোয়েশ্চেন নাম্বার 13 নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এখন?
ওকে 14 নম্বরে কারো কোনো প্রবলেম আছে? ডায়াগ্রামের ফোর্সটা একটু দেখা যায়। ওকে আজিজুল, এখানের মধ্যে দেখো তো ফার্স্টে যে তোমার ইয়ের কি বলে, আমরা যখন নাকি ফার্স্ট অফ অল এই প্রসিডিওরটা শিখতেছিলাম যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা কিভাবে আসছে, ওইটা পড়তে সময় আমরা একটা কথা বলছিলাম, কি কথা বলো তো, যে স্ট্রঙ্গার ফিল্ড থেকে উইকার ফিল্ডের ডিরেকশনে ফোর্স ফিল করবে, তাই না বলো? তো তাহলে এখানে স্ট্রং ফিল্ডটা কোন দিকে, উইক ফিল্ডটা কোন দিকে? উইক ফিল হচ্ছে লেফটে আর স্ট্রং ফিল রাইটে। সো তাহলে স্ট্রং থেকে লেফটের দিকে ফোর্স ফিল করলে কোন দিকে হবে ফোর্সটা? টুয়ার্ডস লেফট। এইভাবে তো বের করা যায়, দ্যাটস ওয়ান ওয়ে। কিন্তু আরেকটা ওয়ে কি, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অলওয়েজ। সো ক্রস মানে কি দেখো তো, ওয়্যার এর মধ্যে যে ক্রস দেওয়া, এটার মানে কি, দ্য কারেন্ট ইজ গোয়িং ওয়্যার, ইনটু দ্য স্ক্রিন, তাই না? যে পেজের ভিতরে ঢুকতেছে, রাইট? ক্রস মানে কি, গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, তাই তো? সো তাহলে the current is going into the page, ওকে? সো তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের মতো তুমি ধরলা নর্থ থেকে সাউথ, সো ম্যাগনেটিক ফিল্ড হলো তোমার দিকে, ওকে? সো নর্থ থেকে সাউথ ম্যাগনেটিক ফিল্ড হলো তোমার দিকে, এন্ড মিডল ফিঙ্গারটা কি, ইনটু দ্য পেজ। সো তাহলে তখন তোমার থাম্বটা কোন ডিরেকশনে পয়েন্ট করে? লেফটের দিকে পয়েন্ট করে না? সো তাহলে এইভাবে করে আমরা ডিরেকশনটা বের করব, ডিরেকশনটা কি আসে, টু দ্য লেফট, ওকে? ওকে 15 নম্বরে কারো কোনো প্রবলেম আছে? সিক্সটিন, সেভেন্টিন, এইটিন, ওয়াও তোমরা দেখি সবই পারছো। 19, 20, 19B, আচ্ছা। When the student turns off the electromagnet, he observes that the pieces of steel remain on the electromagnet but the pieces of iron fall off. কেন? এখানের মধ্যে দেখো স্টিল কি, হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সো সে কি করবে, তার ম্যাগনেটিজমটা রিটেইন করে রাখবে, তাই তো রাফাত? সো সে যদি তার ম্যাগনেটিজমটাকে রিটেইন করে রাখে, দেন সে কি করবে, ইট উইল স্টিক টু দা ইলেকট্রোম্যাগনেট, বিকজ তার ম্যাগনেটিজম লুজ করার ক্যাপাবিলিটি কম, আর আস্তে আস্তে লুজ করতে কষ্ট হয়। আর ইয়ের জন্য কি বলে, আয়রনের জন্য সে একটা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সো সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কি হবে, অনেক ইজিলি ম্যাগনেটিজম লুজ করে ফেলে, সো ইলেকট্রোম্যাগনেটটা টার্ন অফ করলেই আয়রনের ম্যাগনেটিজম চলে যায়, এর জন্য সে পড়ে যায়। বুঝতে পারছো রাফাত?
Okay. So Mubashira, question number 20 the problem 20 B1. Okay. So question number 20 টা দেখি কি বলতেছে। A student investigates magnetic fields. He places a bar magnet into a tray of steel pins, okay, and removes the magnet. The diagram shows the magnet after it has been removed from the tray. So তাহলে ম্যাগনেটের গায়ে কতগুলি পিন এরকম লেগে আছে। আচ্ছা, explain why pin X is attached to pin Y. কেন পিন X টা পিন Y এর সাথে কেন লেগে আছে? বিকজ পিন Y টা কি হয়েছে, প্রথমে ম্যাগনেটটার কাছে এই পিনটা অ্যাট্রাক্ট হয়েছে, সে অ্যাট্রাক্ট হয়ে সে ম্যাগনেটাইজ হয়েছে, এখন সে আটকায় আছে। দেন এই পিনটা কি হবে, ম্যাগনেটাইজ হয়ে সে এখন কি করতেছে, তার উপরের পিনের সাথে অ্যাট্রাক্ট হয়ে লেগে আছে। দেন এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এরকম পিনগুলা কি করতেছে, দে আর ম্যাগনেটাইজড, এন্ড তারা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে কি করতেছে, এরকম ধরে রাখতেছে বেসিক্যালি। যে এখানে আমাদের 20 এর এ নাম্বারটা যদি আমরা দেখি, এই যে পিন is a magnetic material, so তাহলে pin Y has become a temporary magnet or induced magnet. So তাহলে attraction এর জন্য, because of the attraction between the two pins, একটার সাথে আরেকটা কি আছে, গায়ে লেগে আছে। ওকে, সো ফার্স্ট এই ব্যাপারটা। এরপরে রাইট আ কনক্লুশন ফর দ্য স্টুডেন্টস ইনভেস্টিগেশন। সো এখন এখানে কনক্লুশনটা কি বলা যায়, এখানের মধ্যে বলা যায় যে ম্যাগনেটটাকে ওই ট্রে অফ পিন এর ভিতরে নেওয়ার পরে কি হয়েছে, ওই কতগুলি পিন ম্যাগনেটাইজ হয়ে ম্যাগনেটের সাথে অ্যাট্রাক্ট হয়ে উপরে চলে আসছে। দেখা যাচ্ছে কি পোল গুলার এখানে নর্থ এন্ড সাউথের দিকে বেশি করে পিন আটকায় আছে, এন্ড ইন বিটুইন কম আটকায় আছে। সো তার মানে কি পোল গুলার দিকে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বেশি আর অ্যাট্রাকশন বেশি, আর মাঝখানের দিকে অ্যাট্রাকশনটা কম। দেন বলতেছে কি, the student repeats his investigation using soft iron pins instead of steel pins. তো এখন বলতেছে state what difference the student would observe, যে স্টুডেন্টটা কি চেঞ্জ অবজার্ভ করবে যদি সে আয়রন ইউজ করে। যে এখানের জন্য তারা কি বলতেছে, দেখো আয়রন গুলা কি হবে, আরো তাড়াতাড়ি ম্যাগনেটাইজ হবে, সো তাহলে বেশি করে পিন অ্যাটাচ হবে। সো ফার্স্টে এটা যে the stronger field has more pins attached to it. So তাহলে পোলস এর দিকে কি নর্থ এন্ড সাউথ পোল আর ইকুয়ালি স্ট্রং, তো এর জন্য ওখানে বেশি করে পিন আটকায় আছে। দেন আয়রন দিয়ে এক্সপেরিমেন্টটা করলে কি হবে, আরো বেশি করে পিন ওইটার গায়ে লেগে থাকবে। ওকে, তো এইগুলা গেল কথা, এটা ছিল এ নাম্বার, কিন্তু তোমাদের প্রবলেম হলো বি তে। সো বি নাম্বারের এখানে মধ্যে দেখি, the student then uses an electromagnet made from an insulated coil of wire wound around a সফট আয়রন কোর টু ইনভেস্টিগেট দিস প্রেডিকশন। কি জিনিস, সে একটা প্রেডিকশন করলো, দ্য স্ট্রেংথ অফ এন ইলেকট্রোম্যাগনেট ইনক্রিজেস উইথ দ্য কারেন্ট ইন দ্য কয়েল। ইয়েস, এটা তো আমরা নরমালি জানি যে কারেন্ট যত বেশি দিব তত বেশি কি হবে, স্ট্রেংথ বাড়বে। তো এখন বলতেছে এক্সপ্লেন হুইচ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন হিজ ইনভেস্টিগেশন। সো এখন এই ইনভেস্টিগেশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কোনটা, যে তুমি কোন জিনিসটাকে চেঞ্জ করবা। ইউ উইল চেঞ্জ দ্য কারেন্ট, রাইট? তুমি কারেন্টটাকে বাড়াবা, স্ট্রেংথ বাড়বে, কারেন্টটাকে কমাবা, স্ট্রেংথ কমবে। সে তো এটাই ইনভেস্টিগেট করতে চাইতেছে যে কারেন্টের সাথে ম্যাগনেটের স্ট্রেংথ কেমন ভাবে রিলেটেড। ওকে, সো এটা একটা ব্যাপার। সো কারেন্ট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। নাও এখানের মধ্যে বলতেছে কন্ট্রোল ভেরিয়েবল গুলি কোনগুলি, কাদেরকে আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। এখন মুবাশিরা বলতো যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কিসের কিসের উপরে ডিপেন্ড করে, একটা ইলেকট্রোম্যাগনেটের কোন কোন জিনিসগুলোর উপর স্ট্রেংথটা ডিপেন্ড করে। একটা তো হলো কারেন্ট, আর একটা কি নাম্বার অফ টার্নস অফ কয়েল, নাম্বার অফ টার্নস অফ ওয়্যার, সরি। আর আরেকটা কি ছিল মনে আছে?
ওই তো স্ট্রেংথটা কার কার উপর ডিপেন্ড করে এই জিনিসটা জিজ্ঞাসা করছি, যে এখানে ইলেকট্রোম্যাগনেটটা তো বানাবো, তা এখন এটা স্ট্রেংথটা এখানে কার কার উপর এরকম ডিপেন্ড করবে। ইয়েস, আয়রন কোর দোনোটা কি রাখতে হবে, সেম রাখতে হবে, ওইটাই। তো তাহলে এখানের জন্য তারা দেখো অ্যান্সারে কি বলতেছে, সেম কোর সেম নাম্বার অফ টার্নস, বাকি জিনিসগুলো টেম্পারেচার এন্ড নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ এগুলো অ্যাকচুয়ালি আমাদের ওরকম ভাবে শিখা নাই। ওকে, তো এরপর এখানের মধ্যে কাজটা কি, কারেন্ট, বিকজ দ্য স্টুডেন্ট সিলেক্টস দ্য ভ্যালুস, সো এক্সপেরিমেন্টার নিজে যেটাকে চেঞ্জ করবে ওটা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, তাই তো। তো তাহলে এটা, এরপরের কাজটা কি আমরা দেখি, এইটাতে 6 মার্কস এর কোয়েশ্চেন একটা, কি বললো, describe a method that the student could use, sorry, to perform this investigation. You should include a circuit diagram. So এখন এখানের মধ্যে দেখো যে তোমার কি করতে পারতে হবে বলো তো মুবাশশিরা, you will have to make an electromagnet যার ভিতরে তুমি কারেন্টকে চেঞ্জ করতে পারো, বাড়াইতে পারো, কমাইতে পারো, এমন টাইপের। সো ফার্স্ট অফ অল একটা ইলেকট্রোম্যাগনেট কি, এই একটা কয়েল অফ ওয়্যার, দেন সরি ওটা ছিল আয়রন কোর, দেন এখন ওইটার অ্যারাউন্ডে কি করবা, ইনসুলেটেড কয়েল অফ ওয়্যার এরকম র‍্যাপ করে রাখবা, দেন এই যে তোমার একটা সুইচ অন অফ করতে পারো, দেন কারেন্টটাকে ভ্যারি করার জন্য হোয়াট ইউ নিড আ ভেরিয়েবল রেজিস্টার, রাইট, দেন দিস ইজ ইয়োর সেল। তো এখন তুমি কি করবা, আর কারেন্টটাকে তো মেজার করতে পারতে হবে, ইউ নিড এন অ্যামিটার, তাই না, যে কত কারেন্টের জন্য স্ট্রেংথ কতটুকু হলো ওই জিনিসটা তুমি দেখতে চাও, এমন টাইপের। তো তাহলে এমন একটা সার্কিট হবে, দেন এখন তুমি কি করবা, তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্টের জন্য স্ট্রেংথ কত, যে কতগুলা পিন তার সাথে অ্যাটাচ হয়ে আছে, এটা থেকে তুমি কি পাবা, ইউ উইল হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, যে যদি সে বেশি পিন অ্যাট্রাক্ট করে রাখতে পারে তো তাহলে তার স্ট্রেংথ বেশি, যদি সে কম পিন অ্যাট্রাক্ট করে রাখতে পারে তো তাহলে তার স্ট্রেংথটা কম। ওকে, যে এখানের মধ্যে বেসিক্যালি দেখো তার অ্যান্সারটা কি বলতেছে, কি হইলো, ওকে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এই যে পাওয়ার সাপ্লাই, ভেরিয়েবল রেজিস্টার, অ্যামিটার টু মেজার কারেন্ট, দেন এরকম কয়েল অফ ওয়্যার, এই তো কন্টিনিউয়াস সার্কিট উইথ ইলেকট্রোম্যাগনেট শোন ক্লিয়ারলি। সো তাহলে এখানে অলরেডি আমরা ডায়াগ্রামে ড্র করে, এই যে পাওয়ার সাপ্লাই, ভেরিয়েবল রেজিস্টার, অ্যামিটার, দেন ভায়াবল মেথড অফ ডিটেক্টিং, এই যে এখানের মধ্যে ফার্স্টে প্রথম তিনটা পয়েন্ট আমাদের ডায়াগ্রামের মধ্যে হয়ে গেছে। এরপরে এখন কি বলবো, যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা যে চেঞ্জ হচ্ছে এটা আমরা বুঝবো কিভাবে, কয়টা পিন অর পেপার ক্লিপ অর যেটাই বলো ইলেকট্রোম্যাগনেটের কাছে অ্যাট্রাক্টেড আছে, ওখান থেকে আইডিয়া পাবো যে কারেন্ট বাড়াই দিলাম, বেশি করে পিনকে অ্যাট্রাক্ট করে রাখতে পারবে, সো ওখানে বুঝবো কি স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেট ইজ হায়ার। যদি কারেন্টটা কমাই দেয় দেখবো যে নাম্বার অফ পিন গেটিং অ্যাট্রাক্টেড টু দ্য ম্যাগনেট ইজ লেস, সো তাহলে স্ট্রেংথ কমে গেছে। তো এই যে এরকম কারেন্ট চেঞ্জ করব, দেন রেজাল্টটা দেখবো যে কয়টা পিন অ্যাট্রাক্ট করতে পারলো এমন, দেন কি করতে হবে, এভরি ফিজিক্স এক্সপেরিমেন্ট রিকোয়ার্স দিস, রিপিট অ্যান্ড এভারেজ। ওকে, সো এইটা হলো আমাদের মেইন প্রসিডিওর। ওকে মুবাশিরা, ঋষিতা, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। ওকে, সো তাহলে that was question number 20 of chapter 20.
কোশ্চেন নাম্বার 21 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? Question number 21, 22. 22C, okay? Acha, so question number 22 te a student investigates the magnetic field produced by magnets. Okay, to C number e ki bolteche? দাঁড়াও এটা একটু পোর্ট্রেট মোডে নিয়ে নেই। আচ্ছা, সো এখন একটা কথা বললো যে the magnetic field strength can be measured in units of millitesla। এটা তোমাদের জানার কথা না, তারা এর জন্য তোমাকে ডিরেক্টলি বলে দিছে যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কি এরকম টেসলাতে মেজার করা হয়, সো তারা এই মিলি টেসলাতে মেজার করতেছে। ওকে, এখন a student uses a different magnet. The student measures the magnetic field strength at different distances from the north pole. সো এখন আমরা কি জানি যে পোলে হলো স্ট্রেংথ সবচেয়ে বেশি, যত পোল থেকে দূরে যাব তত স্ট্রেংথ কমতে থাকবে। সো এই জিনিসটাই আমরা দেখতেছি যে ডিসটেন্স যত বাড়তেছে, টেসলার এখানে শর্ট এক্সপ্লেনেশনের অ্যাকচুয়ালি কিছু নাই, যে এখানের মধ্যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ম্যাগনেটিক নাম্বার অফ ফিল্ড লাইন্স পার ইউনিট এরিয়া। হ্যাঁ, এগুলা আমরা A2 তে উঠলে তখন আমরা শিখবো বেসিক্যালি, বুঝছো? যে এই কোশ্চেনটা আমরা দেখে নেই, দেন A2 বইয়ের থেকে তোমাদেরকে দেখাবো যে টেসলার এই জিনিসটা অ্যাকচুয়ালি তারা কিভাবে করে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি যদি দেখি, যে দেখতে পাচ্ছি কি ডিসটেন্স যত বাড়তেছে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ তত কমে যাচ্ছে। ওকে, এখন বললো the student concludes that his results obey this relationship, যে magnetic field strength into distance squared is equal to a constant. তো এখন use data from the graph to deduce whether the student's results support this conclusion. So এখন দেখো যে কোন একটা গ্রাফের এখানের মধ্যে তোমার কনক্লুশনটা এখানে তা ঠিক নাকি না ওটা কিভাবে বুঝবা? তুমি দেখো এখানের মধ্যে নিতু সে কি বলতে চাইতেছে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এট আ সার্টেন পয়েন্ট ইনটু ওই পয়েন্টের ডিসটেন্সের স্কয়ার করলে কি পাবা? তুমি সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবা। সো এটা আমরা টেস্ট করব কিভাবে, দেখো এটা আমরা এইভাবে টেস্ট করব। মনে করো তুমি কি নিলা, তুমি 4 মিলি টেসলা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ নিছো, এন্ড এটার করেসপন্ডিং ডিসটেন্সের ভ্যালুটা কত আসে দেখো তো, এই ডিসটেন্সটা কত? 23 না? Yeah. ওকে, সো তাহলে এখন 4 ইনটু 23 স্কয়ার করলে কত আসে এই জিনিসটা বের করবা। ওকে, কইরো সবগুলা পরে, আমি ফার্স্টে কয়েকটা এরকম সেট অফ ভ্যালুজ নিতেছি। হ্যাঁ, দেন তুমি এখানে থেকে আরেকটা নাও, মনে করো 1 নিলা, এন্ড এখানের জন্য এটা কত 46। সো তাহলে এখানে ফিল্ড স্ট্রেংথ হলো 1 আর ডিসটেন্স হলো 46। তো তাহলে এইটা একবার বের করলা, দেন এখানের মধ্যে যে কোনোটাই নিতে পারো তুমি, এখানের মধ্যে তুমি 5 নাও, 3 নাও, 3.5 নাও, যা ইচ্ছা। এই যে মনে করো 2.5 নিলাম, 2.5 এর করেসপন্ডিং এই ভ্যালুটা কত 29। তো তাহলে 2.5 আর 29, তো তাহলে 2.5 ইনটু 29 স্কয়ার। দেখো তো ভ্যালুগুলা কত কত আসে। 2116. দাঁড়াও দেখি, 2116 এরপর 46 এর স্কয়ার করলে পরে 2116, এরপরে 2.5 ইনটু 29 স্কয়ার করলে পরে 2102.5। তাও এটা কি কাছাকাছি আছে না ভ্যালুটা? এরপরে আমরা আরো এরকম ভ্যালুস গুলি যতই নিব সবগুলি কি হবে, দেখা যাবে যে the values are close to one another। সো তাহলে কি স্টুডেন্টটা যে ক্লেমটা করছে কি জিনিস, যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ ইনটু ডিসটেন্সের স্কয়ার করলে উই উইল অলওয়েজ গেট আ কনস্ট্যান্ট ভ্যালু। সো এটা কি ঠিক নাকি ভুল মাইদুল? স্টুডেন্টটা যে ক্লেম করতেছে যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ ইনটু ওইটা যত ডিসটেন্সের জন্য আসছে ওই ডিসটেন্সের স্কয়ার করলে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। তো সবসময় কি কনস্ট্যান্ট আসতেছে না অলমোস্ট?
এটা ভুল কিভাবে হইলো? লাস্টেরটা তো মিলে না, এখানের মধ্যে দেখো তোমার প্রত্যেকটা ভ্যালু যে একদম এক্স্যাক্টলি মিলবে এমন কোনো কথা না। হ্যাঁ, গ্রাফিক্যাল এরকম ভ্যালু থাকা মানে কি তোমাকে গ্রাফের মধ্যে অলওয়েজ কি একটা রেঞ্জ অ্যালাউ করে না যে এত থেকে এতর মধ্যে আসলেই হবে। তো তাহলে অলওয়েজ তোমার গ্রাফের জন্য এখানের মধ্যে কি করতে হবে? ইউ উইল হ্যাভ টু সি ইফ দ্য ভ্যালুজ আর ক্লোজ টু ইচ আদার অর নট। ওকে, একদম এক্স্যাক্টলি যে ভ্যালুগুলো প্রত্যেকটা 2116 টু 116 প্রত্যেকটা যে একদম এক্স্যাক্টলি মিলতে হবে এমন কোনো কম্পালসরি না। বুঝতে পারছো? যে এখানের জন্য তুমি মনে করো যে 2 নিলা, এই 2 এর করেসপন্ডিং এখানের মধ্যে এটা কত? 38, সরি 38 তো না, 33। সো তাহলে 2 ইনটু 33 এর স্কয়ার, তো এটা করলে পরে কত হয়? 33 স্কয়ার ইনটু 2, সো তাহলে পরে 2178। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি আমাদের প্লাস মাইনাস যে রেঞ্জ একটা থাকবে ওইটার মধ্যে আমাদের কি সবগুলা মোর অর লেস কাছাকাছি আসলে পরেই হবে। বুঝতে পারছো? যে এখানের মধ্যে কিন্তু এক্স্যাক্টলি এটা, সরি, যে এখানে থেকে তুমি যদি অ্যাকুরেটলি দেখো এটা 33 এর থেকে একটু কম, মনে করো যে 32.9 এমন টাইপের। সো তাহলে তো 32.9 এর স্কয়ার ইনটু 2 করলে পরে কত আসে? 2164.82। সো তাহলে যত তুমি এরকম অ্যাকুরেটলি বের করবা তত দেখবা কি প্রত্যেকটা ভ্যালু তোমার অলমোস্ট কাছাকাছি আসবে, যে 2100 এর ঘরে এরকম টাইপের আসবে। বুঝতে পারছো মাইদুল? যে এখানের মধ্যে কাজটা কি দেখো, এটা কত নাম্বার কোয়েশ্চেন? 22। আচ্ছা, এটা এখানের মধ্যে অ্যান্সারটা এটা নাই, এটা কোন ইয়ারের দেখি। আচ্ছা, এটা চ্যাপ্টার 20 লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, এটা মে 19 আর পেপার, মে 19 আর পেপার, এটা দেখি, দাঁড়াও এক মিনিট। আচ্ছা, এটা মার্কস স্কিমটা তোমাদেরকে কম্পাইল করে আমি দিয়ে দিবনি, ঠিক আছে মাইদুল? অ্যানসারটা তো বুঝতে পারছো যে বেসিক্যালি আমাদের কাজটা কি হবে, ওখানে গ্রাফের থেকে ওরকম দুইটা পয়েন্ট আমরা নিব, দেন তারা যে রিলেশনশিপটা বলছো ওই রিলেশনশিপটা আমরা টেস্ট করব যে ওইটা কি ক্লোজ টু ইচ আদার আসে নাকি না। যে তারা যে বলতেছে যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিসটেন্সের স্কয়ার করলে পরে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, ওইটা আসে নাকি না ওই জিনিসটা টেস্ট করব। বুঝতে পারছো নিতু? জি ভাইয়া। ওকে, সো তাহলে আমাদের আজকে চ্যাপ্টার 20 শেষ হয়েছে, কিন্তু চ্যাপ্টার 21 তো আমরা ধরতে পারি নাই। চ্যাপ্টার 21 এ তাও কতগুলি কোয়েশ্চেন খুবই ইজি, যে মোটরের ওই ওয়ার্কিং প্রিন্সিপালের ওখানে থেকে বারবার আমাদের কোয়েশ্চেন আসবে। এই যে কোয়েশ্চেন নাম্বার 1 এ যেরকম, যে সুইচ ক্লোজ করলে কেন এটা ঘুরে, বিকজ সুইচ ক্লোজ করলে কয়েল অফ ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট যায়, তো এই কারেন্টটা পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওভারল্যাপ করে,
এর জন্য একটা ফোর্স আসে, এই ফোর্সের জন্য কি করে, একটা হ্যান্ড আপওয়ার্ড ডিরেকশন ফোর্স পায়, একটা ডাউনওয়ার্ড ডিরেকশন, সো এটা রোটেট করতে থাকে। তো কিভাবে রোটেশনের স্পিডটা বাড়াবো, ইনক্রিজিং দ্য কারেন্ট, ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস। তো এইভাবে করে করে আমাদের বারবার একই টাইপের কোয়েশ্চেন ঘুরে ফিরে আসে। সো চ্যাপ্টার 21 এর এটা আমাদের তাহলে মিসেলিনিয়াস ক্লাসের জন্য আমরা ফরওয়ার্ড করে রাখবো। ওকে, সো আজকে চ্যাপ্টার 19 এন্ড 20 শেষ হয়েছে। চ্যাপ্টার 21টা আমরা মিসেলিনিয়াস ক্লাসের জন্য রেখে দিলাম। 4 তারিখে তো তোমাদের রেডিও অ্যাক্টিভিটির পরে যেই চ্যাপ্টার গুলা করতেছিলাম ওইটা, ঠিক আছে? সো তোমাদের সাথে আবার মানডেতে দেখা হবে। মানডের যে স্কেডিউল ওয়াইজ যেই ক্লাস করানোর কথা ওইটা। ওকে, সো হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ।